আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগতম স্কুল অফ এক্সিলেন্সের লাইভ ক্লাসে। আমরা আজকে আইসিটির একদমই সর্বশেষ ক্লাস করব। তোমরা আমাদের সাথে একাডেমিক ব্যাচে দীর্ঘদিন ধরে ছিলে, যারা যারা আমাদের পেইড ব্যাচের শিক্ষার্থী, তাদের সাথে আজকে আমাদের শেষ ক্লাস। এবং যারা আমাদের সাথে ফেসবুক লাইভে ক্লাস করো, শেষ ক্লাসগুলো আমাদের ফেসবুক লাইভে দেওয়া হয়েছিল, খুবই সামান্য শেষ দিকের ক্লাসগুলো। তাদের জন্য আজকে একাডেমিকের আমাদের শেষ ক্লাস। আমরা আজকে আরো একটা ক্লাস করেছি আইসিটি, সেখানে আমরা প্রোগ্রামিং ভাষা এই চ্যাপ্টারের 3 নম্বর লেকচারটা পড়েছিলাম। এবং এই যে লেকচারটা আমরা পড়বো সেটা হচ্ছে লেকচার 4, অর্থাৎ একদমই সর্বশেষ লেকচার। তোমাদের সাথে আমার একাডেমিক জার্নিও শেষ হয়ে যাবে, তোমাদের সাথে দেখা হবে আমাদের অ্যাডমিশনের ক্লাসে। সর্বশেষ ক্লাসটা আশা করি তোমরা সবাই করবে, শেষ পর্যন্ত করবে। আমরা সবকিছুই প্লাস প্রায় শিখে ফেলেছি। লাস্ট ক্লাস পর্যন্ত আমরা হিসাব করি আইসিটির প্রথম থেকে আমরা কি কি পড়ে আসলাম। একদমই প্রথম থেকে আমরা ফার্স্ট চ্যাপ্টার পড়লাম, যেটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি এবং বাংলাদেশ প্রেক্ষিত, একদমই ডেসক্রিপটিভ। সেকেন্ড চ্যাপ্টার আমরা পড়লাম যে হচ্ছে বিভিন্ন কম্পিউটারের যে যন্ত্রপাতি পরিচিতি, এইসব নিয়ে সেকেন্ড চ্যাপ্টারটা, এটা হচ্ছে ছিল। থার্ড চ্যাপ্টারে এসে আমরা সংখ্যা পদ্ধতি শিখেছি, লজিক গেট শিখেছি। এগুলা হচ্ছে আমরা থার্ড চ্যাপ্টারে শিখেছি। ফোর্থ চ্যাপ্টারে আমরা এইচটিএমএল শিখেছি। এবং ফিফথ চ্যাপ্টারে আমরা প্রোগ্রামিং ভাষা শিখেছি। প্রোগ্রামিং ভাষার মধ্যে আমরা বলেছিলাম যে যে সি প্রোগ্রামটা আমাদের মূলত শিখতে হবে। এবং আমাদের ফ্লো শিখতে হবে, সেটা হচ্ছে লিনিয়ার, কন্ডিশনাল এবং লুপ। তার মধ্যে লিনিয়ার এবং কন্ডিশনাল পুরোটা শেখা হয়ে গেছে, তাদের হচ্ছে ফ্লো চার্ট শেখা হয়েছে, অ্যালগরিদম শেখা হয়েছে এবং সি প্রোগ্রামিং শেখা হয়েছে। এবং লাস্ট ক্লাসে তোমাদেরকে বলেছিলাম লুপ পড়ানো হবে। দেখো, লুপ বলতে আমরা কি বুঝি? এমনিতে চলতি কথাতে লুপ বলতে আমরা কি বুঝি? আচ্ছা, 1 মিনিট, আমি এটা ফিক্স করে দিই একবারে। এখানে যে সমস্যাটা হয়, যে সামনের কেবলটা মাঝে মাঝেই একটু জড়িয়ে যায়। আচ্ছা, ঠিক আছে। এবার আশা করা যায় আর সমস্যা হবে না। আচ্ছা, ঠিক আছে, এবার ঠিক আছে একদম। তো লুপ বলতে আমরা কি বুঝি? দেখো, একটা বিষয় বোঝাই। তোমরা যখন মাঝে মাঝে রাস্তা দিয়ে যাও, ধরো এই একটা রাস্তা, এটা হচ্ছে রাস্তার আইল্যান্ড। রাস্তার আইল্যান্ড বোঝো? মানে দুই রাস্তার মাঝে যে একটা ইয়া দেওয়া থাকে। ধরো এটা একটা রাস্তা, এটা এইদিকে যাচ্ছে, এটা একটা রাস্তা, এটা এই দিকে আসছে। মাঝে আইল্যান্ড থাকে, যে এই দিক থেকে তুমি ক্রস করতে পারবা না। আচ্ছা, মানে দেখবা ছোট করে একটু প্রাচীর মতো দেওয়া থাকে, নিচু করে 1 ফিট বা 1.5 ফিট মতো উঁচু। আচ্ছা, তো এখানে গিয়ে যেটা হয়, যে ধরো এখান থেকে রাস্তার ট্রানজিকশন আছে, মানে রাস্তা এদিক থেকে বের হয়েছে, এদিক থেকে বের হয়েছে। এখন তোমাকে ধরো কি করতে হবে, এখন ইউ টার্ন নিতে হবে। এই ইউ টার্ন নেওয়ার জন্য দেখবা এখান থেকে একটা ফ্লাইওভার তৈরি করে দেয়। এইভাবে ফ্লাইওভারটা ঘুরে আসে উপর দিয়ে, এসে এই রাস্তার সাথে কানেক্ট হয়ে যায়। এই যে এইভাবে এইভাবে এটা কিন্তু উপর দিয়ে ফ্লাইওভার কানেক্ট হয়ে যায়। এটাকে বলা হয় লুপ। তার মানে কি, এ ঘুরে আবার এখানে আসছে। ঠিক আছে। আবার আমরা ছোটবেলায় কি করতাম, যে একটা দড়ির মাথায় ছোট ভারী কিছু বেঁধে এভাবে ঘুরাইতাম, এটা এভাবে ঘুরাইতাম। এটা হচ্ছে একটা লুপ। তো লুপ শব্দের অর্থ হচ্ছে চক্রাকার। লুপ শব্দের অর্থ কি? চক্রাকার, মানে যেটা চক্র আকারে ঘোরে। ঠিক আছে। আচ্ছা, তো আমরা যে লুপগুলো শিখবো, সেটা হচ্ছে প্রথম যেটা শিখবো সেটা হচ্ছে ফর লুপ। তারপর যেটা শিখবো সেটা হচ্ছে হোয়াইল লুপ, আর একটা হচ্ছে ডু হোয়াইল লুপ। তার মধ্যে আমাদের মূলত যেটা শিখতে হবে সেটা হচ্ছে ফর লুপ। ফর লুপ তুমি যদি শিখতে পারো, বাকি যে দুইটা লুপ আছে এটা একদম ইজিলি পেরে যাবা, এটা কঠিন কিছুই না। আচ্ছা, তোমাদের কমেন্টটা আমি একটু অন করে রাখি, যাতে তোমাদের কমেন্টগুলো দেখা যায়। একটু টাইম দিবে, তোমাদের কমেন্ট সেকশনটা আমি একটু অন করে রাখি, তাহলে তোমরা যে কোনো কমেন্ট করলে আমি দেখতে পাবো। ওকে, ঠিক আছে। আহ ওয়েট। আচ্ছা, লুপ সহজ, হ্যাঁ লুপ একদমই সহজ। জাস্ট একটা লুপ তুমি যদি শিখতে পারো, বাকিগুলা একদমই সহজ। জাস্ট একটা তোমাকে আগে শিখতে হবে। দেখো, আমরা তো সি প্রোগ্রামিং শিখে গেছি। যারা সি প্রোগ্রামিং শিখে গেছো তাদের জন্য লুপ খুবই সহজ। আমি আরো কিছু উদাহরণ দিয়ে দেখাই, যাতে লুপ ধারণাটা সবার আগে ক্লিয়ার হয়। আমি ধরে নিচ্ছি তোমরা কিছুই জানো না লুপ সম্পর্কে, হ্যাঁ। তো সেভাবে আমরা লুপ ধারণাটা শুরু করব। যেমন ধরো, আমরা সি প্রোগ্রাম ভাবে শুরু করতাম না, যে এভাবে হচ্ছে একটা স্টার্ট দিতাম, তাই না? ডাম্বেল দিয়ে স্টার্ট করতাম। আচ্ছা, তারপর আমরা কোনো কিছু ইনপুট দিতাম। আচ্ছা, কোনো কিছু আমি এখানে ইনপুট দিয়েছি, এক্স ওয়াই জেড কোনো কিছু ইনপুট দিয়েছি। তারপর আমরা এখানে কোনো কি করতাম, এখানে কোনো প্রসেসিং করতাম, এখানে কোনো প্রসেসিং হতো। ঠিক আছে। আচ্ছা, তারপর ধরো এখানে আরো কিছু প্রসেসিং আছে, আরো কিছু প্রসেসিং আছে।
তো তারপর এখানে গিয়ে হচ্ছে আমরা আউটপুট পাইছি। ঠিক আছে, এখানে হচ্ছে আউটপুট। ওকে, আউটপুট পাওয়ার পর এখানে ধরো আমরা স্টপ করে দিতাম সম্পূর্ণ প্রোগ্রামটা। আচ্ছা, তো ধরো যে আমাদের যেটা করতে হবে এইখানে, এই যে লুপ যেগুলা পড়বো এগুলাতে কি থাকবে, কন্ডিশন থাকবে, শর্ত থাকবে। তো কন্ডিশন থাকলে আমরা জানি কি করতে হয়, কন্ডিশন থাকলে ডায়মন্ড সাইন নিতে হয়। তাহলে এইটা হচ্ছে লিনিয়ারের ক্ষেত্রে। আর যখন কন্ডিশন দিয়ে আমরা করেছি তখন কি হয়, এইখানে অবশ্যই একটা ডায়মন্ড সাইন থাকে। আচ্ছা, ডায়মন্ড সাইড থাকে, ডায়মন্ডের তো নিচে যায় না, তখন কি হয়, ডায়মন্ডের সাইড দিয়ে আমরা একটা লিখি হচ্ছে ইয়েস আর একটা নো। তো আমি ধরলাম হচ্ছে ইয়েস, এটা এটা নো। যদি নো হয় তাহলে ধরো যে আমরা একটা আউটপুট পাচ্ছি। ঠিক আছে, নো হইলে একটা আউটপুট পাচ্ছি এইটা। আর যদি ইয়েস হয়, যদি ইয়েস হয় তাহলে এটা চলতে থাকবে। যদি ইয়েস হয় তাহলে এটা নির্দিষ্ট সীমা পর্যন্ত এটা চলতে থাকবে। এই চলতে থাকবে, চলতে থাকা মানে কি, প্রসেসিংটা আবার হইতে থাকবে। তার মানে এটা ঘুরে আবার এইখানে চলে আসবে। এবং এটা মজার ব্যাপার যে ডিরেক্টলি এভাবে ঢুকতে পারে না। এর জন্য যেটা প্রয়োজন হয়, এইখানে একটা কানেক্টর অ্যাড করতে হয়। এখানে কি করতে হয়, একটা কানেক্টর অ্যাড করতে হয়। তার মানে যদি ইয়েস হয় তাহলে এটা এখানে ঘুরে গিয়ে আবার এইখানে গিয়ে এই যে এদিক থেকে চলে আসবে, প্রসেসিং আবার হবে। আবার ইয়েস হলে আবার ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, ঘুরতে থাকবে, কতক্ষণ, এইখানে যে শর্ত দেওয়া আছে বা কন্ডিশন দেওয়া আছে, এই কন্ডিশন যতক্ষণ না ফিল আপ হবে, এভাবে সেটা ঘুরতেই থাকবে। তাহলে লুপ কি, এটা কি এখন বুঝতে পারছো তোমরা, একদমই সহজ ভাষায় কি বুঝতে পারছো যে লুপ কি? লুপ মানে যেটা চক্রাকারে ঘুরে সেটা। ঠিক আছে, এখন আমরা দেখো এই অ্যালগরিদম যেহেতু আমরা আগেই শিখে ফেলেছি, এর জন্য আমি আর এখন নতুন করে অ্যালগরিদম করবো না, জাস্ট তোমাদেরকে বুঝিয়ে দিব। কারণ আমরা দেখেছি যে আগের ক্লাসগুলোতে কি মানে প্রচুর সময় লাগতো এগুলো লেখার জন্য। এইগুলো যখন শেখানো হয়ে গেছে আমি এখন বললেই তোমরা বুঝতে পারবা যে কোনটা কিভাবে হচ্ছে। আর এই ক্লাসে যেহেতু অনেকগুলো অ্যালগরিদম প্লাস হচ্ছে ফ্লো চার্ট প্লাস হচ্ছে সি প্রোগ্রাম করতে হবে, তো তার জন্য আমি হচ্ছে লিখে রেখেছি, কারণ এগুলো তোমাদের স্টেপ বাই স্টেপ ধরে যদি লিখতে হয় এটা এর আগে শেখানো হয়ে গেছে। আচ্ছা, তো এখানে বলছে দেখো একটা ধারা দেওয়া আছে এবং এই লুপে তোমাদেরকে শিখতে হবে হচ্ছে দুইটা জিনিস। একটা হচ্ছে এই যে বিভিন্ন ধারা যে দেওয়া থাকবে, এই ধারাগুলো থেকে তোমাকে হচ্ছে ফ্লো চার্ট করতে হবে, অ্যালগরিদম করতে হবে এবং সি প্রোগ্রাম করতে হবে। এটা তো বুঝতে পারতেছো। এবং এটা হচ্ছে মূলত লুপ আকারে চলে, প্রত্যেকটা ধারাই লুপ আকারে চলে। ঠিক আছে, তার মানে তুমি লুপ আলটিমেটলি কিন্তু লুপ শিখতেছো। আচ্ছা, তো আমি ধরলাম এটা তুমি ফর লুপ ব্যবহার করে শিখলা, ফর লুপ ব্যবহার করে এটা অ্যালগরিদম শিখলা, এটা ফ্লো চার্ট শিখলা, আর কি শিখলা, এটার যে হচ্ছে সি প্রোগ্রাম আছে সেটা শিখলা, আমি ধরলাম। এখন পরীক্ষাতে আরেক ধরনের কোশ্চেন আসবে, সেটা হচ্ছে এই ফর লুপকে তোমাকে বলবে ডু লুপ, সরি হোয়াইল লুপ অথবা ডু হোয়াইল লুপে কনভার্ট করো, বা এই লুপ আকারে লেখো। এই কোশ্চেন পরীক্ষাতে আসবে। তাহলে পরীক্ষাতে কি আসবে, তোমার এই যে যে কোনো একটা লুপ, যে কোনো একটা শর্ত দিবে, দিয়ে বলবে হচ্ছে সেটা ফর লুপ আকারে লিখতে বলতে পারে। হ্যাঁ, ফর লুপ আকারে লিখতে বলতে পারে, এবং ফর লুপ আকারে একটা মানে আগে থেকেই কোশ্চেনে ফর লুপ দেওয়া থাকবে, ফর লুপের কোডিং দেওয়া থাকবে, এবং সেখান থেকে তোমাকে বলবে হোয়াইল লুপ অথবা ডু হোয়াইল লুপ আকারে লেখার জন্য। তাহলে বুঝতে পারছো এখান থেকে কোশ্চেন কোন ধরনের আসবে পরীক্ষাতে। সহজ হবে আশা করি, তোমরা প্রোগ্রামিং শিখে ফেলেছো আগের দুইটা তিনটা ক্লাস থেকে, এখন আশা করি সহজ হবে। তো এখানে কোশ্চেন দেখো বলছে 1 2 3 4 প্লাস ডট 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 প্লাস 100 ধারাটির সমষ্টি নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম রচনা করো। আচ্ছা, তো আমরা জানি প্রথমে অ্যালগরিদম করতে হয়, তারপর সেটা থেকে কি করতে হয়, ফ্লো চার্ট করতে হয়, এবং ফ্লো চার্ট থেকে সি প্রোগ্রামিং করতে হয়। আচ্ছা, ক্লাসে কারা কারা আছো একটু দেখি তো। ক্লাসে কারা কারা আছো, 14 জন আছো, সন্ধ্যার ক্লাস। আর ফেসবুকে কারা আছো, ফেসবুকে আমি তো দেখতে পাচ্ছি না, দাঁড়াও, ফেসবুকটা আমি একটু সাথে রাখি। ফেসবুক, আচ্ছা, ওয়েট 1 মিনিট। ফেসবুকটা সাথে রাখলে যারা আমাদের ফেসবুকের অডিয়েন্স আছে তাদেরকে আমি দেখতে পাবো। উম, ফেসবুক এখানে বোর্ডে তো মনে হচ্ছে না ইনস্টল করা আছে, তারপরেও দেখি। না, এখানে ফেসবুক আছে মনে হচ্ছে। জাস্ট 1 মিনিট, আমি ফেসবুকটা এখানে সাথে রাখি, তাহলে ফেসবুকের কোনো কমেন্ট টমেন্ট পাইলে আহ, আমি দেখতে পাবো।
আচ্ছা, ফেসবুক নাই এখানে, আমি দেখতে পারতেছি না। আচ্ছা, তাহলে ফেসবুক নাই এখানে, আমরা হচ্ছে ফেসবুকের কমেন্টের জন্য দেখতে পারতেছি না। সমস্যা নেই। আচ্ছা, তো দেখো এখানে আমি হচ্ছে কিছু ইনস্ট্রুমেন্ট ব্যবহার করি তোমাদের সহজে বোঝানোর জন্য। আর কালার, এমন কালার ব্যবহার করি যেটা একটু লাইট হয়। আচ্ছা, দেখো প্রথমে যে ইয়াটা থাকে, প্রথমে যে স্টেপটা থাকে সেইখানে একটা স্টার্ট ট্যাগ হয়। এটা আশা করি তোমরা বুঝে ফেলেছো এতক্ষণে। মানে প্রথমে ডাম্বেল দিয়ে কি করতে হয় আমাদের, যে কোনো প্রোগ্রাম স্টার্ট করতে হয়। তাহলে আমরা যখন এই ফ্লোচার্টটা স্টার্ট করব, স্টেপ ওয়ান, ডাম্বেল। আচ্ছা, 2 নম্বরটা কি দেখো তো, এটা ছোট হাতের আই হবে, বুঝছো? এখানে যা কিছু বড় হাতের আছে সব ছোট হাতের হবে। টাইপ করার সময় অনেক ক্ষেত্রে ছোট হাতের গুলা বড় হাতের চলে আসে, এই যে আই গুলা, এগুলা ছোট হাতের হবে। ঠিক আছে, এগুলা ছোট হাতের হবে। আচ্ছা, এখন এখানে আই বলতে কি বোঝায়? আই বলতে কি বোঝায় এখানে? আই বলতে বোঝায় ইনিশিয়াল ভ্যালু। ইনিশিয়াল ভ্যালু, আচ্ছা, ইনিশিয়াল ভ্যালু কি? আমরা যখন ক্লাস 9-10-এ ধারার অঙ্ক শিখেছি তখন একটা বিষয় শিখেছি, সেটা হচ্ছে যে প্রথম পদ হচ্ছে এ, তাই না? এ হচ্ছে প্রথম পদ। এই এটাই হচ্ছে ইনিশিয়াল ভ্যালু অথবা আই, তাই না? আর এস দিয়ে বোঝায় সমষ্টি, সাম। ঠিক আছে, এস হচ্ছে সমষ্টি বা সাম। তাহলে এইখানে এর রিপ্লেসমেন্ট হচ্ছে আই। তাহলে এইখানে আই সমান ওয়ান, মানে প্রথম পদ যেটা সেটা ওয়ান, এটা তো বুঝতে পারছো। এবং এস সমান জিরো, মানে এইখানে যখন ধারাটা শুরু হচ্ছে তখন এর কোনো সমষ্টি থাকতেছে? শুরুর অবস্থায় সমষ্টি জিরো। এটা বুঝতে পারলা? এটা হচ্ছে স্টেপ টু। এটা হচ্ছে স্টেপ টু। এই যে স্টেপ টু যেটা আছে সেটা আমরা কি করব, সেটা আমরা এখানে প্রসেস আকারে দিব। এটা কিন্তু ইনপুট না, এটা প্রসেস। আচ্ছা, তাহলে প্রসেস যেটা হবে কি, সেটা রেক্টেঙ্গুলার। সেখানে আমরা লিখবো হচ্ছে আই সমান হচ্ছে ওয়ান, আর এস সমান হচ্ছে জিরো। আচ্ছা, তারপর দেখো 3 নম্বর যে স্টেপটা আছে, এটা হচ্ছে আমাদের আরেকটা প্রসেস। সেই প্রসেসটা কি? এই প্রসেস দিয়েই মূলত আমাদের লুপটা চলবে। 3 নম্বরে যেটা আছে এইটা দিয়ে আমাদের লুপটা চলবে। সেখানে কি বলছে, এস এর মান কিভাবে বৃদ্ধি পাবে? প্রত্যেকবার এস এর সাথে আই যোগ হবে। কারণ দেখো এখানে কি এক এক করে বৃদ্ধি পেয়েছে না? তো যেই ধারায় মানে প্রথম পদের সমান করে প্রত্যেকবার বৃদ্ধি পাচ্ছে, এটা কি সমান্তর ধারা? এটা হচ্ছে সমান্তর ধারা। যেটা হচ্ছে সমান্তর ধারা, সমান্তর ধারাতে প্রত্যেকবার এই প্রথম পদ একটা একটা করে যোগ হয়। প্রথম পদ একটা একটা করে যোগ হয়। তাহলে এই যে প্রথম পদ, এটা হচ্ছে আই, আই তো প্রথম পদ, তাই না? তাহলে প্রত্যেকবার আই যোগ হবে। আর আই কিভাবে বৃদ্ধি পাবে? আই হচ্ছে প্রত্যেকবার এক করে বৃদ্ধি পাবে। দেখো এই যে এখান থেকে এখানে যখন চলে আসছি, ঠিক আছে, মানে যোগ করে যখন এখানে চলে আসছি, আমি একটু এখানে লিখেই দেখাই। দেখো এই দুইটা যোগ করলে কি হচ্ছে, 3। তাহলে আমরা যখন এখান থেকে হিসাব করতেছি, এখান মানে এতটুকু যোগ করা হয়ে গেছে, তখন প্রথম পদ এটা হয়ে যাচ্ছে। এখন এই তিনের সাথে এই তিন যোগ করলে হয়ে যাচ্ছে এই বরাবর 6। তখন প্রথম পদ এইটা এখান থেকে যোগ করব, তাই না? অর্থাৎ আমাদের প্রথম পদও প্রত্যেকবার এক এক করে বৃদ্ধি পাচ্ছে যত সামনের দিকে যোগ করতে করতে যাচ্ছি। তাহলে আয় কি হবে, আয়ও এক করে বৃদ্ধি পাবে, সবগুলো ছোট হাতের, বুঝছো? আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের আর একটা প্রসেসিং। এটা হচ্ছে আর একটা প্রসেসিং। এখানে জায়গা ধরবে কিনা জানি না ফ্লো চার্টের, দেখি ধরানোর চেষ্টা করি। আচ্ছা, তাহলে এস ইজ ইকুয়াল টু এস প্লাস আই, আর আই সমান হচ্ছে আই প্লাস ওয়ান। আচ্ছা, মানে ইনক্রিমেন্ট যেটাকে বলে, ঠিক আছে। আচ্ছা, এখানে কিন্তু আই প্লাস প্লাস দিয়ে লিখতে হবে, আমরা যখন সি প্রোগ্রামে লিখবো। আমরা জানি ইনক্রিমেন্ট যে অপারেটর গুলো সেটা কি, আই মানে কোনো কিছু যদি এক এক করে বৃদ্ধি পায় তাহলে পাশে দুইটা প্লাস দিতে হয়, তাহলে এক এক করে বৃদ্ধি পায়। আচ্ছা, এটা আমরা বুঝতে পারলাম। এবার দেখো স্টেপ ফোরে যেটা দেওয়া, তাহলে এইটা যেটা আমরা দেখলাম, বুঝছো? আহ, এইটা যেটা আমরা দেখলাম, এটাই হচ্ছে আমাদের মূল, মানে লুপটা চলবে এটার উপরে। কারণ দেখো প্রত্যেকবার এভাবে এভাবে বৃদ্ধি পাইতে পাইতে আসবে। এবং এই লুপটা চলবে কোন শর্ত মেনে, সেটা আমাদের দেওয়া আছে স্টেপ 4-এ। কোন শর্ত মেনে? যতক্ষণ না পর্যন্ত এই যে আই, এখানে কি 100টা পদ আছে না, মানে প্রথম পদটা আইটা যতক্ষণ না পর্যন্ত 100-তে গিয়ে ঠিকবে। মানে এই যে প্রথম পদ এক এক করে প্রত্যেকবার বৃদ্ধি পাচ্ছে, এই যে প্রথম পদ এক এক করে বৃদ্ধি পাচ্ছে, সেটা যতক্ষণ না পর্যন্ত 100-তে আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের লুপটা চলবে। তাহলে পরেরটা যেহেতু কন্ডিশন, কন্ডিশনে আমরা কি করব,
কন্ডিশনে একটা ডায়মন্ড নিব। শর্ত কি? ইফ আই লেস অর ইকুয়াল 100, তাহলে ততক্ষণই চলবে যতক্ষণ হচ্ছে আয়ের মান 100-র চেয়ে ছোট অথবা সমান হবে, ততক্ষণ চলবে। মানে যতক্ষণ ছোট চলবে, 100 হইলেও চলবে, তার 100 ক্রস করে গেলে আর চলবে না, লুপটা বন্ধ হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা দুইটা উইং, একটা হচ্ছে নো, আরেকটা হচ্ছে ইয়েস। আচ্ছা, এটা ধরলাম আমি ইয়েস, শর্ত চলতেছে। আর নো মানে শর্ত কি হয়ে গেছে? শর্ত অফ হয়ে গেছে। আচ্ছা, এবার তোমরা বলো যে এখানে যদি শর্ত অফ হয়ে যায় তাহলে কি হবে? লুপ চলবে নাকি আমরা কোনো হচ্ছে আউটপুট পাবো? কেউ বলতে পারবা? আউটপুট পাবো, ইয়েস, আউটপুট পাবো। তাহলে এইখানে আমরা নোট নিচেও দিতে পারতাম, এখান থেকে তুমি দিতে পারো, কোনো সমস্যা নেই, বাট জায়গা নেই বলে আমি একটু সাইডে নিয়ে আসছি, নিচে তুমি দিয়ে দিতে পারো। আচ্ছা, তাহলে যেটা হচ্ছে আউটপুট, আউটপুট আমরা এখানে কি পাচ্ছি দেখো তো, 5 নম্বরে প্রিন্ট এস, প্রিন্ট এস। তাহলে এইখানে আমাদের কি হবে? প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে, এখানে প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে। আর এই যে ইএস হইলে সেটা কি হবে? সেটা এই যে চক্রাকারে ঘুরতে থাকবে। চক্রাকারে কোথায় ঘুরবে? এইখানে না, এখানে বলতেছে এই যে দেন গো টু স্টেপ 3। আচ্ছা, দেন গো টু স্টেপ 3, তার কারণ কি? এই যে আমি বলেছি, এই যে এই শর্তটা, এই শর্ত, এটা হচ্ছে কন্ডিশন, কতক্ষণ চলবে? চলবে এই ফর্মুলা অনুযায়ী, 3 নম্বর যেটা দেওয়া আছে এই যে এই ফর্মুলা অনুযায়ী। তাহলে লুপটা আমাদের ঘুরে কোথায় চলে আসবে? এইখানে চলে আসবে। তখন যেখানে লুপ শুরু হয় সেইখানে কি করতে হয়? সেইখানে একটা কানেক্টর অ্যাড করতে হয়, তাই না? তাহলে এই যে এই লুপটা এসে এইখানে এসে কানেক্ট হবে। কি বুঝতে পারছো এটা? এটা বুঝতে পারছো? কে বুঝতে পারো না বলো? জি স্যার, বুঝতে পারছো। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো, এটা হচ্ছে কি আমাদের আমরা যেটা শিখতেছি এখন হচ্ছে, আমরা সি প্রোগ্রাম যখন লিখবো তখন দেখাবো এটা ফর লুপে করব আমরা। সি প্রোগ্রামটা ফর লুপে করব। এবং ফর লুপটা ভালো করে শিখতে পারলে বাকি লুপগুলা সহজে শেখা যায়। কেন সহজে শেখা যায়? এর কারণ প্রত্যেকটা ইন্টার কানেক্টেড, একটু চেঞ্জ করে দিলেই হয়ে যায়। ঠিক আছে? প্রত্যেকটা ইন্টার কানেক্টেড, একটু চেঞ্জ করে দিলেই হয়ে যায়। যেমন দেখো, একটা লুপ যখন আমরা প্রথম লিখি, ফর লুপের মধ্যে যখন আমি লিখি, প্রথমে কি লিখি? ইনিশিয়ালাইজেশন, তারপর লিখি কন্ডিশন, তারপর লিখি ইনক্রিমেন্ট। এই তিনটা পাশাপাশি লিখতে হয় ফর লুপে, তাই না? তো ফর লুপে তিনটা পাশাপাশি লিখতে হয়, হোয়াইল লুপে তিনটা পাশাপাশি না, তিনটা তিন জায়গাতে। আর ডু হোয়াইল লুপে অন্য তিন জায়গাতে, মানে ওই তিনটাই মানে একটু ডিফারেন্ট জায়গাতে প্লেস করলেই অন্য দুইটা লুপ হয়ে যায়। তাহলে কি বুঝতে পারছো? এখন দেখো, প্রত্যেকটাতে আমি ফ্লোচার্ট আঁকবো না। ফ্লোচার্টটা তুমি বুঝতে পারছো নাকি তাই বলো। প্রত্যেকটাতে ফ্লোচার্ট আঁকবো না, কারণ হচ্ছে এর আগে অনেকগুলো ফ্লোচার্ট রেখেছি, আর লুপটা কিভাবে চলে সেই ফ্লোচার্ট গুলো তোমাদেরকে দেখিয়েছি। বাকি কাজ হচ্ছে তোমাদের এই ফ্লোচার্ট দেখে দেখে বাসায় প্র্যাকটিস করা। ঠিক আছে? কারণ প্রত্যেকটা ফ্লোচার্ট দেখাইতে গেলে আমাদের হচ্ছে এই চ্যাপ্টার শেষ করতে 7-8টা ক্লাস প্রয়োজন। আমরা যেহেতু এটাই লাস্ট ক্লাস, এই কারণে আমরা একটু দ্রুত শেষ করে দিব। আচ্ছা, তো এইখানে দেখো সি প্রোগ্রামটা লেখা আছে। সি প্রোগ্রামের আগে তোমাদের কিভাবে লিখতে হয় শিখিয়েছি, এর জন্য আমি এখানে ডিরেক্টলি লিখে দিয়েছি আর বুঝিয়ে দিচ্ছি কিভাবে করবো। দেখো, ইনক্লুড stdio.h এবং conio.h, এটা তোমাদের লাগবে, এটা বুঝতে পারতেছো? এবং এখানে কোনো কোলন টোলন কিছু বসবে না। আচ্ছা, এখানে একটা কোলন দিতে হবে, মিস হয়ে গেছে। এবার আসবো আমরা মেইন ফাইলে। মেইন ফাইলে দিয়ে আমরা কি একটা সেকেন্ড ব্র্যাকেট দিই। তারপর দেখো, এইখানে এইখানে যেটা ছিল, এইখানে আহ, আয়ের মান এবং এগুলো সব যোগ করলে এটা তো অবশ্যই ইন্টিজার আসবে, তাই না? তাহলে ইন্টিজার, এটা হচ্ছে ছোট হাতের আই। ইন্টিজার হচ্ছে আই এবং এস, এবং এস শুরুতে কি? জিরো। আমরা যখন শুরু করছি তখন এস হচ্ছে জিরো। মানে এই যে এইখানে যেমন ছিল ঠিক তেমন দেখো, এস হচ্ছে জিরো ছিল। আয়ের কোনো মান বসানোর দরকার নাই, কারণ হচ্ছে আই আমরা এইখানে কন্ডিশনে দেবো। এইবার দেখো, এটা হচ্ছে আমাদের ফর লুপ। এটা হচ্ছে আমাদের ফর লুপ। দেখো, ফর লুপ কেন আমরা এটা বলতেছি? ফর লুপের একটা বিশেষ ক্যারেক্টার আছে, সেটা মনে রাখো। আমরা যখন আচ্ছা, এইখানে এটা ছোট হাতের হবে, বুঝছো? এই কিছু কিছু ক্ষেত্রে বড় হাতের হয়ে গেছে, এই যে এটা, মানে এটা টাইপ করে যখন এন্টার প্রেস করা হয় তখন হচ্ছে তোমার এই ছোট হাতের সামনে থাকলে ওটা অটো বড় হয়ে যায়। তো এগুলো একটু এডিটিং করে নিও তোমরা, কোথাও যদি এমন ভুল লেখা পাও। আচ্ছা, ফর লুপের ক্ষেত্রে একটা ব্র্যাকেট দিলাম, এর মধ্যে প্রথম যেটা থাকবে, আমি কালারটা একটু চেঞ্জ করি, প্রথম যেটা থাকবে সেটাকে বলা হয় কি? ইনিশিয়ালাইজেশন। লেখা বোঝা যায়? লেখা বোঝা যায়? বোঝা যায় মনে হয়। ইনিশিয়ালাইজেশন, আচ্ছা। তারপর যেটা থাকবে সেটা হচ্ছে কন্ডিশন। তারপর যেটা থাকবে সেটা হচ্ছে ইনক্রিমেন্ট। ইনক্রিমেন্ট, হ্যাঁ। আচ্ছা,
এটাকে অনেক ক্ষেত্রে কাউন্টার ইনিশিয়ালাইজেশন, কাউন্টার কন্ডিশন বা কাউন্টার ইনক্রিমেন্ট এভাবে বলা হয়, এতে কোনো সমস্যা নেই, বললেই হলো। আমি জায়গা কম থাকার জন্য ছোট করে লিখেছি। আচ্ছা, তো ইনিশিয়ালাইজেশন বলতে আমরা কি বুঝি? ইনিশিয়ালাইজেশন বলতে প্রথম যে মানটা সেটা, দেখো আই সমান 1, এই যে এটা ইনিশিয়ালাইজেশন না আই, তাহলে এটা হচ্ছে প্রথম যে মান, প্রথম মান ফর লুপে ভাবে লিখতে হয়, ঠিক আছে। এরপর দেওয়া হয় কি কন্ডিশন, দেখো কন্ডিশন কি, আই ততক্ষণ চলবে যতক্ষণ আই এর মান 100 ছোট বা সমান হবে। দেখো কন্ডিশন এটা না স্টেপ 4। দেখো আমরা লুপের মধ্যে যে আমরা হচ্ছে ডায়মন্ডের মধ্যে যেটা লিখি সেটাই কি আমাদের কন্ডিশন। তাহলে এটা হচ্ছে আমাদের কন্ডিশন, তাহলে সেকেন্ডে এটা আমাদের যে শর্তটা আছে, শর্তটা লিখতে হবে। মানে ডায়মন্ডের মধ্যে যে শর্ত থাকে, এই শর্তটা এখানে লিখতে হবে। আচ্ছা, তারপর ইনক্রিমেন্ট, মানে এই যে আমরা একটা ধারা দেখছি, সিরিজ দেখছি, এই সিরিজে মানটা কত করে বৃদ্ধি পাচ্ছে, এখানে দেখো 1 করে বৃদ্ধি পাচ্ছে। আমরা বলেছি 1 করে বৃদ্ধি পাওয়ার জন্য ডবল প্লাস লিখতে হয়, প্লাস প্লাস। তাহলে দেখো এইখানে আই প্লাস প্লাস, মানে এই যে আই প্রথমটা হচ্ছে আই, এই আই প্লাস প্লাস মানে 1 1 করে বৃদ্ধি পাচ্ছে। তাহলে তারপর আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে কতটুকু করে বৃদ্ধি পাচ্ছে। এটা আগের দিন মানে একদম সেকেন্ড ক্লাসে মনে হয় শেখানো হয়েছে। অপারেটর পরিস্থিতি যখন পড়ানো হয়েছে তখন দেখানো হয়েছে যে ইনক্রিমেন্ট অপারেটর এবং ডিক্রিমেন্ট অপারেটর কিভাবে লেখা হয়। এটা সেকেন্ড ক্লাসে শেখানো হয়েছে, এই চ্যাপ্টারের সেকেন্ড ক্লাসে। আচ্ছা, আহ, আচ্ছা, এটা হচ্ছে পরে দেওয়া হয়ে গেছে। ও, ঠিক আছে, ওকে। এটা আশা করি বুঝতে পারছো এখন, যে এইখানে ফর লুপে কিভাবে লেখা হয়। এটা কি বুঝতে পারছো? ফর লুপের লেখাটা বুঝতে পারছো কিনা? ওকে। আচ্ছা, এবার যেটা হবে, ফর লুপ আমাদের লেখা শেষ। এরপরে তুমি এইখানে চলে আসো। এইখানে কি ছিল? এইখানে কি ছিল? এইখানে এই যে লুপটা চলবে কি, যে এই শর্ত না মানলে সেটা যাবে স্টেপ 3-তে, আর না হলে প্রিন্টে চলে আসবে। আচ্ছা, তো এইখানে যে এস এর মানটা কি হবে, প্রত্যেকবার আমাদের আই একটা একটা করে যোগ হবে, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাডিশনাল, সেটা এখানে দেওয়া দেওয়া আছে। এবার আমরা কি করব, এই লুপের পরে আমরা চলে যাব হচ্ছে প্রিন্টে। প্রিন্ট, এখানে %d কেন? %d কারণ আমরা যেহেতু এখানে ইন্টিজার ইনপুট নিয়েছি, আউটপুট অবশ্যই ইন্টিজার আসবে। ইন্টিজারের জন্য হচ্ছে %d। এবং এটা এস কেন, কারণ আমরা উত্তর চাচ্ছি হচ্ছে কি সমষ্টি, সমষ্টি হচ্ছে সাম এস। ঠিক আছে, দিয়ে আমরা প্রোগ্রাম শেষ করে দিব। এটা কি বুঝতে পারছো তোমরা? সি প্রোগ্রামটা বুঝতে পারছো কিনা? কারণ আজকে দুপুরবেলায় সি প্রোগ্রাম শেখাইছি, যে কারণে আজকে আমি এখানে নতুন করে হচ্ছে মানে নিজে লেখার জন্য জায়গা না রেখে ডিরেক্টলি টাইপ করে দিয়েছি, কারণ দুপুরে শিখিয়ে সন্ধ্যায় ভুলে যাবা, এটা আমি মনে করি না হবে, এর জন্য আমি ডিরেক্টলি লিখে দিয়েছি এখানে। আচ্ছা, আর কোথাও কোনো টাইপিং মিস্টেক থাকলে আমাকে একটু ধরিয়ে দিবা, কারণ এই কম্পিউটারে টাইপ করার সময় এগুলো খুবই সূক্ষ্ম জিনিস, তো মানে একটু এলোমেলো হয়ে যেতে পারে সামান্য, বাট হাতে লিখলে সাধারণত এলোমেলো কম হয়। আচ্ছা, তাহলে সি প্রোগ্রাম আমরা বুঝতে পারলাম। তাহলে দেখো, আমরা তাহলে এখানে কি শিখলাম বলো তো? আমরা শিখলাম হচ্ছে ফর লুপ, ফর লুপের অ্যালগরিদম কেমন হয় শিখলাম, ফর লুপের ফ্লো চার্ট কেমন হয় শিখলাম, ফর লুপের সি প্রোগ্রাম কেমন হয় শিখলাম। তো এখন কি, ফর এর নিচে একটা সেকেন্ড ব্র্যাকেট হবে। ও আচ্ছা 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 আচ্ছা, এটা এটা মিস গেছে, সরি সরি সরি। আচ্ছা, তো এইসব এইসব বিষয়গুলো, এইসব বিষয়গুলো যদি হচ্ছে কোথাও কোনো মিস্টেক থাকে, এইসব বিষয়গুলো যদি কোথাও কোনো মিস্টেক থাকে একটু জানিয়ে দিও। আচ্ছা, মেহেদি হাসান টুকু, তোমাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের মিস্টেকগুলো ধরিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, আহ এখানে আরেকটা কিছু অ্যাড করা যায়, সেটা হচ্ছে তুমি এটা দুইটাই ব্র্যাকেট দিতে পারো, মানে এটা দুইটাতেই ব্র্যাকেট দিতে পারো। মানে এই ব্র্যাকেটটা কেন দিলাম আমি তোমাদেরকে বলি। সেটা হচ্ছে যে এর নিচে যেটা থাকে, এর নিচে যেটা থাকে এটার একটা নাম আছে, এটার নাম হচ্ছে স্টেটমেন্ট। এটার নাম কি? স্টেটমেন্ট। স্টেটমেন্ট মানে যে আমরা যে সাম বের করতেছি সেটা কিভাবে আসবে আসলে। তো স্টেটমেন্ট যদি এক লাইনে হয়, স্টেটমেন্ট যদি এক লাইনে হয়, তাহলে সেটা হচ্ছে তুমি ব্র্যাকেট দিতেও পারো নাও পারো, কোনো সমস্যা নেই। যদি স্টেটমেন্ট এক লাইনে হয়, যেমন এখানে স্টেটমেন্ট জাস্ট এক লাইনে না, ব্র্যাকেট দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। বাট স্টেটমেন্ট যদি একাধিক লাইনে হয়, তাহলে কি করতে হবে, ব্র্যাকেট অবশ্যই দিতে হবে। তো এখানে যেহেতু তুমি যদি এক লাইনে, তুমি যদি আসলে ব্র্যাকেট দিয়ে দিতে অভ্যস্ত হয়ে যাও, তাহলে তো তোমার ভুল হওয়ারই কোনো সম্ভাবনা নাই। এক লাইন হলো, 2 লাইন হলো, 3 লাইন হলো, আমি কি করব, ব্র্যাকেট দিব, মানে এখানে ব্র্যাকেট দিব যতগুলো লাইন স্টেটমেন্ট, তার শেষে একটা ব্র্যাকেট ক্লোজ করে দিব। আর একটা হলে দিলে হলো, না দিলে হলো। তো তোমাদের যেহেতু হচ্ছে ভুল হয়ে যেতে পারে যে কখন দিতে হয় ব্র্যাকেট, কখন দিতে হয় না,
এই ক্ষেত্রে তোমরা সবসময় ব্র্যাকেট দিতে পারো, এটাকে বলা হয় স্টেটমেন্ট। তাহলে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট আর স্টেটমেন্ট, এই চারটা জিনিস মনে রাখতে হবে। আর বাকি সব দেখো সাধারণ সি প্রোগ্রামের মতো। তোমার মূলত লুপের ক্ষেত্রে, লুপের প্রোগ্রাম করার ক্ষেত্রে চারটা জিনিস মনে রাখতে হয়, এবং তার প্লেসমেন্ট কোথায়, মানে কোনটা কোন জায়গায় বসবে, এটা খেয়াল রাখতে হয়। ফাইন। তাহলে এইখানে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, ইনিশিয়ালাইজেশন কোথায় বসবে, কন্ডিশন কোথায় বসবে, ইনক্রিমেন্ট কোথায়, স্টেটমেন্ট কোথায়, এই চারটা জিনিস কোথায় কোথায় বসতেছে খেয়াল করছো? খেয়াল করলে পরে এগুলো তোমরা বুঝতে পারবা সহজে। আচ্ছা, এখানে দেখো 1 3 5 7 থেকে এন সংখ্যক ধারাটির সমষ্টি নির্ণয়ের জন্য অ্যালগরিদম, ফ্লোচার্ট ও সি প্রোগ্রাম রচনা করো। এন সংখ্যক, তাহলে এইখানে নির্দিষ্ট কোনো সংখ্যা দেওয়া নাই, নির্দিষ্ট কোনো সংখ্যা দেওয়া নাই, যে কারণে দেখো এখানে শর্ত চেঞ্জ হয়ে গেছে। শর্ত কি হয়েছে? শর্ত চেঞ্জ হয়ে গেছে। আচ্ছা, অ্যালগরিদমটা দেখি, ফ্লোচার্ট তোমরা পারবা আশা করি। ফ্লোচার্টটা তোমরা এটা আঁকবা, ঠিক আছে? মানে যেসব ফ্লোচার্ট আমি করতেছি না সেগুলো আঁকবা, ঠিক সিম আমাকে আগেরটার মতো, যেখানে আমি আঁকতেছি না এটা। আচ্ছা, তো প্রথমে আমরা কি করব? আমরা তো স্টার্ট করতে হবে আগে, তাই না? এটা হচ্ছে প্রথমে স্টার্ট করতে হবে, যেটা হচ্ছে তোমার ডিম্বল দিয়ে, আচ্ছা ডাম্বেল দিয়ে। তারপর দেখো এইখানে আমাদের ইনপুট এন নিতে হবে, কারণ এইখানে এক্সাক্ট আমরা সংখ্যাটা জানি না, সংখ্যাটা যে কত এটা আমরা জানি না এক্সাক্ট, যেই কারণে তোমার একটা ইনপুট এন হিসেবে নিতে হবে, এটা ইন্টিজার। আচ্ছা, আই, আই এর মান হচ্ছে 1, এবং এস, এস প্রথমে জিরো থাকে, মানে এইখানে কোনো সমষ্টি নাই, এখানে কোনো সাম নাই, এই কারণে এখানে সাম জিরো থাকে। আচ্ছা, স্টেপ 4-এ এসে কি আমরা প্রসেসিং এ চলে যাব। স্টেপ 4-এ এসে আমরা কোথায় চলে যাব? আমরা মূলত প্রসেসিং এ চলে যাব। আচ্ছা, চলে গেলাম। এবার লুপ যা হবে এখানে হবে, তোমরা যে আঁকবা লুপ কিন্তু এই যে স্টেপ 4-এ হবে। আগেরটাতে দেখো লুপ হয়েছিল কোথায়? স্টেপ 3-তে, এইখানে লুপ হয়েছিল। আর এইটাতে কোথায় হবে লুপ বলো তো? এইটাতে লুপ হবে স্টেপ 4-এ। ঠিক আছে, তোমরা কিন্তু অবশ্যই আঁকবা, ফ্লোচারটা অবশ্যই আঁকবা। গেট সিএইচ না দিলে হবে না, গেট সিএইচ দাও, কারণ তুমি প্রোগ্রাম শেষ করতেছো গেট সিএইচ দিয়ে, ঠিক আছে? তুমি গেট সিএইচ অবশ্যই দাও। আর মনে রাখবা এই যে এটা কিন্তু শর্ত, এই যে ফর লুপের মধ্যে যেটা আছে এটা হচ্ছে শর্ত, শর্তের শেষে কখনো সেমিক্লোন হয় না। দেখো আমি কিন্তু সেমিক্লোন দিই না এখানে, বাকিগুলা দিছি। এই মেইন প্রোগ্রামের আগ পর্যন্ত কোনো সেমিক্লোন হয় না, এবং কন্ডিশনে কোনো সেমিক্লোন হয় না, এটা তোমাদেরকে মনে রাখতে হবে। বাকি যেগুলো আছে সেইগুলাতে সেমিক্লোন বসবে, ঠিক আছে? এই যে দেখছো এইগুলাতে সেমিক্লোন দিয়ে শেষ হয়েছে, বুঝতে পারছো এটা? এবং স্টেটমেন্ট যেহেতু এর মধ্যে, এই কারণে এখানেও সেমিকোলন দেওয়ার দরকার নাই। আচ্ছা, তাহলে এইখানে এসে তোমরা যে ডায়মন্ড সাইন দিবা, ডায়মন্ড হচ্ছে স্টেপ 4-এ, কারণ আমাদের মূল যে কথাগুলো, যে ফর্মুলাটা মেইনটেইন করবে সেটা হচ্ছে, সরি ডায়মন্ড বললাম, লুপ যেটা, লুপ দিবা হচ্ছে স্টেপ 4-এ, ডায়মন্ড তো শর্ত, ডায়মন্ড হচ্ছে এইখানে বসবে। এই যে এটা, কারণ এটা হচ্ছে শর্ত, শর্ত না হলে ডায়মন্ড আসে না। তাহলে এইখানে লুপটা আমাদের ঘুরে আসবে কোথায়? স্টেপ 4-এ। স্টেপ 4টা প্রসেসিং, মানে তোমার হচ্ছে ঠিক এভাবে দিতে হবে রেক্ট্যাঙ্গুলার। আর তার উপরে কি একটা কানেক্টর প্রয়োজন হবে, ঠিক গোল, বুঝছো? কানেক্টরটা ঠিক গোল হয়, এটা একদম গোল দিতে হবে, ঠিক আছে? একদম গোল। এইখানে এসে মূলত এই যে এইখান থেকে ঘুরে কানেক্ট হবে, এইখানে হবে তোমার হচ্ছে ডায়মন্ড। ডায়মন্ডের মধ্যে এই শর্তটা লিখবা, এখানে এই শর্তটা লিখবা, আর লুপটা এখান থেকে এসে আবার কানেক্ট হবে। কি বুঝতে পারছো এটা? আচ্ছা, অর্থাৎ সেম আগের মতো দেখো, এস, সরি, এস এর সাথে প্রত্যেকবার আই যোগ হবে, এবং আই এর যে ইনক্রিমেন্ট সেটা কিভাবে হবে দেখো, আই সমান I+2, কারণ এখানে দেখো প্রত্যেকবার 2 করে করে বৃদ্ধি পাচ্ছে, 2 করে করে বৃদ্ধি পাচ্ছে, যেখানে I+2 হবে। এগুলো সব ছোট হাতের, বুঝছো? টাইপ করার জন্য এমন হয়ে গেছে, বুঝতে পারছো এটা? আচ্ছা, স্টেপ 5-এ কি হবে? কন্ডিশন। কন্ডিশন কি? এই ধারা ততক্ষণ চলবে যতক্ষণ না পর্যন্ত এটার এই যে এন তম পদে গিয়ে পৌঁছায়, তার মানে আই ততক্ষণ পর্যন্ত ইনক্রিমেন্ট হবে যতক্ষণ না পর্যন্ত এন এর সমান অথবা ছোট থাকে। এন এর থেকে ছোট থাকলেও চলবে, আবার এন এর সমান থাকলেও চলবে। এটা হচ্ছে আমাদের কন্ডিশন, যেটা আমাদের এখানে লিখতে হবে। আচ্ছা, তারপরে বলতেছে দেন গো টু স্টেপ 4, মানে এটা যদি ইয়েস হয়, এটা যদি ইয়েস হয়, দেন গো টু স্টেপ 4, মানে লুপটা চলতে থাকবে। আর যদি নো হয়, যদি নো হয়, তাহলে আমরা এখানে পেয়ে যাব কি? এখানে পেয়ে যাব হচ্ছে আউটপুট প্রিন্ট এস। তারপর আমরা কি করব? প্রোগ্রামটা স্টপ করে দিব। অ্যালগরিদম বুঝতে পারছো এটা? কঠিন না, তোমরা কিন্তু শিখে ফেলেছো। মানে তোমরা অবশ্যই পারতে, এর আগে অবশ্যই পারতে, আমি বলবো না যে তোমরা পারতে না, বাট এইখানে এইখানে তোমরা কিন্তু শিখে ফেলেছো। আমি যা পড়িয়েছি, যে একদমই পড়ো নাই তারা আশা করি পারবে এখন, কারণ আমি এমন ভাবে শেখানোর চেষ্টা করেছি তোমাদের পরীক্ষাতে যাতে উপকার হয়। হ্যাঁ, একদম যে তোমাকে এখানে মানে কম্পিউটার সায়েন্স জানতে হবে এভাবে না, পরীক্ষার জন্য।
কারণ আমাদের কোর্স হচ্ছে কি ফাইনাল প্রিপারেশন ব্যাচ, এবং আমরা ক্লাসের সংখ্যা কম রাখি। কারণ দেখো, জাস্ট চারটা চারটা ক্লাস আমাদের শেষ করতে হবে, একটা ক্লাস 1.5 ঘন্টার বেশি না। তাহলে মানে কি, জাস্ট 5-6 ঘন্টার মধ্যে আমাদের এই চ্যাপ্টারটা পুরোটা পড়ায় ফেলতে হবে। এই কারণে একদমই কম্প্যাক্ট ভাবে কিভাবে শেখানো যায় সেটা চেষ্টা করেছি। আচ্ছা, এটা সি প্রোগ্রামটা কেমন হবে দেখো। এতটুকু তো সেম থাকে, তাই না? এতটুকু তো আমাদের চেঞ্জ করার কোনো সুযোগ নাই, ঠিক এতটুকু কোনো চেঞ্জ করার সুযোগ নাই, এর নিচ থেকে আমরা যা কিছু করতে পারি। আচ্ছা, ইন্টিজার দেখো এখানে কয়টা। প্রথম পদ যেটা আই, এন, মানে কত সংখ্যক পদ পদ পর্যন্ত চলবে, আর এস সমান 0, এটা শুরু হলো। আচ্ছা, এখন এইখানে এসে আমাদের ফর লুপ শুরু হচ্ছে। ফর লুপটা খেয়াল করো, ফর লুপের প্রথমে কি হয়? ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশনে 1, ঠিক আছে, আয়ের মান ঠিক আছে। তারপর দিতে হয় কি? কন্ডিশন। আচ্ছা, কন্ডিশনের এটা এখানে হবে, বারবার হচ্ছে এই একই রকম লেখা হয়ে গেছে, এই যে এখানে যেভাবে সেভাবে হবে। আচ্ছা, কন্ডিশন ঠিক আছে। দেখো সেম কন্ডিশনটা এখানে জাস্ট লিখে দিতে হবে। মানে তোমরা কিন্তু এটা, মানে অনেকে ভাবতে পারে যে এটা কোনটার পর কি আসবে আমরা কিভাবে মনে রাখবো। মূলত এটা কিন্তু মানে আন্দাজে লিখতে হয় না, এটা লিখতে হয় হচ্ছে আমাদের অ্যালগরিদম দেখে, ফ্লো চার্ট দেখে। ঠিক আছে, মানে তুমি মনে রাখবা যে ফর লুপের মধ্যে কি কি বসবে। ফর এখানে ছোট হাতের হবে। ফর লুপের মধ্যে কি কি বসবে এটা তুমি মনে রাখবা, প্রথমে ইনিশিয়ালাইজেশন, তারপর কন্ডিশন, তারপর ইনক্রিমেন্ট, আর তার নিচে স্টেটমেন্ট। এইভাবে তোমরা মনে রাখবা। আচ্ছা, তাহলে এখানে কি হলো? ইনিশিয়ালাইজেশন বসলো, কন্ডিশন বসলো, ইনক্রিমেন্ট বসবে। আচ্ছা, ইনক্রিমেন্ট কত করে ইনক্রিমেন্ট হচ্ছে দেখো তো, 2 করে না? তাহলে ইনক্রিমেন্ট হবে আই প্লাস সমান 2। আই প্লাস সমান 2, কি বুঝতে পারছো এটা? এটা কিন্তু ইনক্রিমেন্ট লেখার আরেকটা নিয়ম, যদি 2 করে বৃদ্ধি পায়। যদি 2 করে বৃদ্ধি পায়। কারো কোনো জিজ্ঞাসা আছে এখানে? আই প্লাস মানে আই বৃদ্ধি পাবে। আই প্লাস মানে হচ্ছে আই বৃদ্ধি পাবে, সমান 2 মানে 2 করে। ঠিক আছে, তোমাদের তাহলে কিভাবে এটা মনে রাখতে হবে? যে ফর লুপের মধ্যে কখন কোনটা বসবে, মানে কোনটার পর কোনটা বসবে, এটা মুখস্থ রাখতে হবে অবশ্যই। আর তার নিচে যেটা, সেটা হচ্ছে স্টেটমেন্ট। তার নিচে হচ্ছে স্টেটমেন্ট। ঠিক আছে, এস সমান এস প্লাস আই। এই যে দেখো এইখানে এটা স্টেটমেন্ট, এইখানে ক্লিয়ার করা আছে। ফাইন, ওকে। এবার এটা যদি ইয়েস হয়, তাহলে তো লুপ চলবে, এই যে লুপটা চলবে। আর যদি নো হয়, তাহলে আমরা কি করব? প্রিন্টে চলে যাব। তারপর আমরা গেট সিএইচ দিয়ে প্রোগ্রাম শেষ করে দেবো। স্টেটমেন্টে দেখো ব্র্যাকেট দেওয়া নাই, তোমরা দিলেও দিতে পারো, না দিলেও দিতে, না দিতে পারো, কোনো সমস্যা নাই। যদি মনে করো আমি সেফ গেম খেলবো, কোনো অবস্থাতে যাতে ভুল না হয়, সেই ক্ষেত্রে তোমরা দিয়ে রাখতে পারো, এটা তোমাদের উপর, তবে ভুল নাই। ঠিক আছে, কারণ এক লাইনে যদি হয় স্টেটমেন্ট, তাহলে তোমার ব্র্যাকেট দিলেও হয়, না দিলেও হয়। আচ্ছা স্যার, আই প্লাস সমান 2 এর পরিবর্তে আই প্লাস প্লাস লেখা যায় না? না না না, লেখা যায় না। আই প্লাস প্লাস মানে আই এক এক করে বৃদ্ধি পাবে। আই প্লাস প্লাস মানে এটা হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর, আই প্লাস প্লাস ইনক্রিমেন্ট অপারেটর। এইখানে যদি আয়ের মান এভাবে বৃদ্ধি পায় 1 2 3 4, এইখানে তুমি লিখতে পারবা হচ্ছে আই প্লাস প্লাস মানে এক এক করে বৃদ্ধি পাচ্ছে। বাট যখন 2 করে বৃদ্ধি পাচ্ছে তুমি এভাবে লিখতে পারবা না। ঠিক আছে, আবার ধরো এখানে প্রত্যেকবার দ্বিগুণ করে বৃদ্ধি পাচ্ছে, তখন তোমাকে ওই যে স্টার সাইন দিয়ে লিখতে হবে। আবার ধরো হচ্ছে এটা মানে এক এক ভাগ করে কমে যাচ্ছে, তখন তোমাকে ওই যে ভাগের যে সাইনটা, ওটাতে লিখতে হবে। মানে তোমাকে অপারেটর সবসময় চেঞ্জ করতে হবে। ঠিক আছে, এটা খেয়াল রাখতে হবে। তাহলে সি প্রোগ্রাম বুঝতে পারলাম না আমরা? তাহলে দেখো ফর লুপটা কিন্তু আমরা মোটামুটি শিখে গেছি। ফর লুপটা মোটামুটি শিখে গেছি, কারণ ফর লুপের অ্যালগরিদম শিখলাম, এর ফ্লোচার্ট শিখলাম, এর সি প্রোগ্রাম শিখলাম। কঠিন কিছু? তাহলে দেখো, লুপ নিয়ে অনেকের ভয় থাকে, আবার অনেকে মনে করে লুপ সহজ। যারা সহজ মনে করে তারা সহজ, যারা কঠিন মনে করে তাদের জন্য এখন সহজ। কঠিন করে আমরা কিছু পড়বো না, সহজ করে পড়বো। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা দেখি আরো একটা ধারা দেওয়া আছে। আরো একটা ধারা এখানে 2 4 8 16, দেখো এটা হচ্ছে গুণোত্তর ধারা। এটা কি ধারা? এটা হচ্ছে গুণোত্তর ধারা। গুণোত্তর ধারা মানে কি? প্রত্যেকবার দ্বিগুণ করে যেটা বৃদ্ধি পায়, প্রত্যেকবার দ্বিগুণ করে যেটা বৃদ্ধি পায়। ঠিক আছে। আচ্ছা, তাহলে এখানে দ্বিগুণ করে বৃদ্ধি পাইছে, তার মানে দেখো এই যে ইনক্রিমেন্ট, দেখছো কিভাবে বসছে? আই সমান আই ইন্টু 2, মানে আহ, ইয়া চেঞ্জ হয়ে যাবে, বুঝছো? মানে ওভার দ্য টাইম চেঞ্জ হয়ে যাবে। অ্যালগরিদম এটা তো পারবা, তোমরা ফ্লোচার্ট করতে পারবা, সহজ। স্টার্ট ইনপুট এন, কারণ এখানে আনলিমিটেড সংখ্যা দেওয়া আছে। তারপর স্টেপ 3-তে
মানে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে টু, এবং প্রথমেই এই দেখো ইনিশিয়াল ভ্যালু হচ্ছে টু, এবং প্রথমে কোনো সামেশন থাকে না, তাই এস জিরো। স্টেপ ফোর, স্টেপ ফোরে হচ্ছে আমাদের মূল যে বিষয়টা, মানে আমাদের যে ফর্মুলা মেনে, যে ফর্মুলা মেনে এটা চলবে সেটা ডিক্লেয়ার করা আছে স্টেপ ফোরে। আচ্ছা, এই যে এটা দিয়ে আমাদের মূলত লুপটা চলবে। আচ্ছা, স্টেপ ফাইভে যেটা আছে, স্টেপ ফাইভে আছে হচ্ছে কন্ডিশন। স্টেপ ফাইভে আছে হচ্ছে কন্ডিশন। দেখো এই যে এটা হচ্ছে আমাদের কন্ডিশন। ঠিক আছে, সেম আগের কন্ডিশনের মতো, সেম আগের কন্ডিশনের মতো। তার কারণ কি, এইখানে আমাদের এন আছে, যদি এখানে থাকতো 200, তাহলে এখানে আমাদের এন এর পরিবর্তে হতো 200। ঠিক আছে, যদি এই কন্ডিশন ইয়েস হয়, তাহলে এই যে বলতেছে স্টেপ ফোরে যাওয়ার জন্য। তার কারণ কি, আমাদের এই দেখো স্টেপ ফোরেই ফর্মুলাটা দেওয়া আছে, লুপটা ঘুরে স্টেপ ফোরে চলে আসবে একটা কানেক্টর দিয়ে। ফাইন। আর যদি সেটা নো হয়, তাহলে আমরা প্রিন্ট এসে গিয়ে তারপর হচ্ছে প্রোগ্রাম স্টপ করে দিব। কোনো সমস্যা? দেখো, বই দেখলে, এই চ্যাপ্টারে বই দেখলে মাথা ঘুরায় না? যারা মোটা মোটা বই পড়ো, কঠিন মনে হয়, আরে বাবা এটা আমি কেমনে করবো, এটা তো সম্ভবই না, এমন মনে হয়। বাট আমরা যেটা করব সহজে শিখবো, একদম সহজে শিখবো, কঠিন কিছু না। পরীক্ষাতে যেগুলো আসবে সেগুলাই শিখবো। ঠিক আছে, লুপ থেকে যে কোশ্চেন হবে আমি বলে দিই, তোমাকে একটা ধারা বা কিছু দেওয়া থাকবে। হ্যাঁ, তোমাকে বলবে ফর লুপ করে বা যে কোনো লুপ করে এটার এই যে অ্যালগরিদম, ফ্লো চার্ট বা সি প্রোগ্রামিং লিখতে। আরেক ধরনের আসবে, দেখবা উদ্দীপকেই সি প্রোগ্রাম লেখা আছে, উদ্দীপকেই সি প্রোগ্রাম লেখা আছে। হ্যাঁ, তোমাকে বলবে, লেখা আছে ফর লুপে, তোমাকে বলবে হচ্ছে ইয়া করে লিখতে, মানে ডু হোয়াইল বা হচ্ছে হোয়াইল লুপে লিখতে। এই ধরনের কোশ্চেন হবে। অথবা তোমার এইটা ধরো উদ্দীপক দিয়ে গ নম্বরে বললো ফর লুপে লিখতে, ঘ নম্বরে বলবে ফর লুপকে আবার ডু হোয়াইলে কনভার্ট করতে বা হোয়াইলে কনভার্ট করতে। তোমরা যে বোর্ড কোশ্চেন ইতিমধ্যে দেখেছো অনেক, আশা করি। তো এটা আশা করি শিখেও গেছো যে এই ধরনের কোশ্চেন যে হয়, এটা আশা করি তোমরা বুঝে গেছো। তো এখন এখান থেকে জাস্ট ঝালিয়ে নাও যে তুমি এই ধরনের কোশ্চেন আসলে উত্তর করতে পারবা কিনা। এটা ফ্লোচার্ট রাখলাম না, কারণ ফ্লোচার্ট তোমরা এখন বুঝতে পারতেছো কিভাবে ফ্লোচার্ট গুলো হবে। ওকে, ক্লাসটা মনে হয় না খুব বেশি লেন্দি হবে, খুব অল্প সময়ের মধ্যে ক্লাস শেষ করে দিব। 1 ঘন্টার মধ্যে ইনশাল্লাহ শেষ করে দিব। দেখো এইখানে দেখো যে ধারাটা দেওয়া আছে তার সি প্রোগ্রাম, মানে এই যে এটার সি প্রোগ্রাম এই পর্যন্ত তো সেম থাকে, এই পর্যন্ত সেম থাকে, কোনো চেঞ্জ নাই। এই পর্যন্ত কোনো চেঞ্জ নাই, এতটুকু সেম থাকবে। আচ্ছা, কারণ এগুলো সরকারি, ইনক্লুড ডট stdio ডট এইচ, কনিও ডট এইচ, এগুলো একদম সরকারি হয়ে গেছে। ঠিক আছে, এর সাথে কিছু অ্যাড হইতে পারে, ম্যাথ এর সাথে অ্যাড হইতে পারে, বা কোনো ভেরিয়েবল ডিক্লেয়ার করার কথা থাকলে বা কোনো কনস্ট্যান্ট ডিক্লেয়ার করার কথা থাকলে এর পরে আসতে পারে। বাট এতটুকু সরকারি, এই দুইটা থাকবেই। আচ্ছা, তারপর মেইন ফাইলে এসে, এটা হেডার ফাইল, এটা মেইন ফাইল, এসে আমরা ইন্টিজার কি কি আছে, আই এন এস, এস সমান 0। এন কেন থাকলো, কারণ এটা হচ্ছে শেষে এন আছে, এই যে এখানে তোমরা দেখেছো ইনপুট এখানে এন আনা হয়েছে। আচ্ছা, তো এই ইন্টিজারের এখানে এন দিয়ে দিতে হবে। এইবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট থিং, কালার এটা নেই, সেটা হচ্ছে আমাদের ফর লুপের যে কন্ডিশন। দেখো, প্রথমে কি থাকবে, ইনিশিয়ালাইজেশন। আই এর মান প্রথমে হচ্ছে 1, না সরি এখানে 2, মানে ভুল লেখা হয়েছে এখানে। আই এর মান হচ্ছে 2। ঠিক আছে, টাইপিং মিস্টেক, এটা তোমরা অবশ্যই একটু সাবধানতার সাথে দেখো, এখানে 2 হবে আই এর মান, কারণ ইনিশিয়ালাইজেশন হচ্ছে 2 থেকে। আচ্ছা, কন্ডিশনটা কি, ততক্ষণ চলবে যতক্ষণ না পর্যন্ত এই যে এটা বারবার সামনে চলে আসছে। ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত আয়ের মান, আয়ের মান এন এর থেকে ছোট অথবা সমান হয় ততক্ষণ পর্যন্ত চলবে। এবং ইনক্রিমেন্ট কিভাবে হবে, প্রত্যেকটা শেষে কিন্তু দেখছো সেমিক্লোন আছে, ইনক্রিমেন্ট হবে আই প্রত্যেকবার দ্বিগুণ করে। দেখো তো, দ্বিগুণ করে হয়েছে না প্রত্যেকবার, 2x করে, 2 থেকে 4, 4 থেকে 8, 8 থেকে 16। ইনক্রিমেন্ট অপারেটর হচ্ছে কত, আই ইন্টু টু, ইন্টু মানে স্টার সাইন, ইন্টু মানে কি স্টার সাইন। আর নিচে যেটা দিতে হবে সেটা হচ্ছে আমাদের স্টেটমেন্ট। স্টেটমেন্ট মানে আমরা যে সাম বের করব, সেই স্টেটমেন্টটা কিভাবে হবে, প্রত্যেকবার তার সাথে আই যোগ হবে। ফাইন। যদি আমাদের এই কন্ডিশন ইয়েস হয়, তাহলে যতক্ষণ ইয়েস হবে ততক্ষণ আমাদের ওই লুপ ঘুরতে থাকবে। আর যখন এটা নো হয়ে যাবে, আমরা প্রিন্ট এফে চলে আসব। দেখো এখানে কোনো কি নাই, এখানে কোনো সেমিক্লোন নাই, কারণ এই কন্ডিশনে কোনো সেমিক্লোন বসে না, বাকিগুলোতে সেমিক্লোন বসে। আচ্ছা, তাহলে এইখানে হচ্ছে পার্সেন্ট ডি, কারণ এখানে ইন্টিজার আসবে নিশ্চয়ই, ধারা যেহেতু সবগুলো ইন্টিজার, অবশ্যই ইন্টিজার আসবে, এর জন্য পার্সেন্ট ডি, এবং আমরা উত্তর নিব সাম, এই কারণে পাশে হচ্ছে এস। ওকে, তারপর আমরা গেট সিএইচ দিয়ে প্রোগ্রাম শেষ করে দিব। ঠিক আছে, কোনো সমস্যা আছে আর, বলো।
এই জাতীয় আসবে, দেখবা ধারা আসবে পরীক্ষাতে। হ্যাঁ, ধারা থেকে দেখবা প্রচুর কোশ্চেন হয়, প্রচুর কোশ্চেন হয়। আচ্ছা, তোমরা তো অনেক লেখাপড়া করছো আমার কাছে যেটা মনে হয়, কারণ স্কুল অফ এক্সেলেন্সে তোমরা অনেকটা সময় দিচ্ছ। তোমাদের এই যে কোশ্চেন বিশ্লেষণ ক্লাস চলে সপ্তাহে 3 দিন, তারপর আবার একাডেমিক ক্লাস চলে, যদি একাডেমি একদম শেষে চলে এসেছে। স্কুল অফ এক্সেলেন্সের সাথে তোমাদের লেখাপড়া বেশ অনেক সময় হয়। তারপর বাসায় লেখাপড়া করো, তোমরা লেখাপড়ার সাথে আছো, এটা খুবই ভালো। আচ্ছা, 1 ঘন্টা, এই যে 8টা বেজে গেছে, আমরা 10-15 মিনিটের মধ্যে বা 20 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দিব, তারপর তোমরা আবার পড়তে বসে যাবো। এখানে তো একটা ধারা দেওয়া আছে, ধারাটা আমি এখানে একটু লিখি, কারণ এইভাবে দেখে অনেকে বুঝতে পারবা না। 2 প্লাস, এটা হবে, ভুল লেখা হয়ে গেছে। আচ্ছা, 2+2² +2³ +2^4 +2^5 প্লাস ডট ডট ডট, এভাবে 2 পাওয়ার n পর্যন্ত চলবে এটার, এই ধারাটার সমষ্টি চাওয়া হয়েছে। ঠিক আছে। আচ্ছা, তো এই ধারা যদি আমরা সমষ্টি করতে যাই তাহলে বিষয়টা কেমন হয়? প্রথমে তুমি স্টার্ট করো, যেহেতু এখানে n সংখ্যক, মানে পাওয়ার যেহেতু n, ইনপুট n, ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 2, আর প্রথমে সাম হচ্ছে 0। ফাইন, এই পর্যন্ত ঠিক আছে। স্টেপ 4-এ এসে যেটা হচ্ছে, এস এর মান কি হবে? এস এর মান হচ্ছে এস প্লাস, প্রত্যেকবার 2 পাওয়ার i, এটা হচ্ছে আই, বুঝছো? 2 পাওয়ার i এভাবে বৃদ্ধি পাবে। এখানে আই কি? আই কি? আই হচ্ছে এখানকার যে ইনিশিয়াল ভ্যালু সেটা। ঠিক আছে। এইভাবে, কারণ দেখো তো প্রত্যেকবারে যে পাওয়ার একটা করে বৃদ্ধি পাচ্ছে না, মানে ভ্যালু একটা করে বৃদ্ধি পাচ্ছে, যেই কারণে এখানে 2 পাওয়ার i করে বৃদ্ধি পাবে। আচ্ছা, এটা ম্যাথমেটিক্যাল বিষয়, ঠিক আছে, এটা কিন্তু প্রোগ্রামের বিষয় না, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল বিষয়। আচ্ছা, এবং এর যে বিষয়টা, কি হবে? প্রত্যেকবার 1 করে বৃদ্ধি পাবে। প্রত্যেকবার 1 করে বৃদ্ধি পাবে। আর স্টেপ 5 এসে কি হয়, কন্ডিশনটা কি দেওয়া আছে? দেখো, 2 টু দি পাওয়ার n পর্যন্ত, তাহলে ততক্ষণ বৃদ্ধি পাবে। মানে কি? তো পাওয়ার, তার n তো পাওয়ার, তাই না? n হচ্ছে পাওয়ার, তার মানে ততক্ষণ বৃদ্ধি পাবে যতক্ষণ না সেটা n সংখ্যকে গিয়ে পৌঁছায়। এই যে এই n সংখ্যকে গিয়ে পৌঁছায়। ঠিক আছে। আচ্ছা, যতক্ষণ এই শর্ত চলবে ততক্ষণ এই যে স্টেপ 4-এ এসে আমাদের হচ্ছে লুপ ঘুরতে থাকবে। আর এই শর্ত যখন না মানবে, তখন প্রিন্ট এস, প্রোগ্রাম স্টপ। বুঝতে সমস্যা হয়? সহজ। দেখো, এখানে প্রোগ্রাম লেখা আছে, দেখে তোমরা বুঝতে পারবা। এবং এখানে একটা বিষয় অ্যাডিশনালি যোগ করা হয়েছে, সেটা হচ্ছে দেখো, math.h। তার কারণ কি? এখানে ওই যে পাওয়ারের যে বিষয়টা আছে, এর জন্য আমাদের math.h যুক্ত করতে হয়েছে। কারণ কি, আমরা যখন এখানে স্টেটমেন্ট লিখবো তখন POW, পাওয়ার লিখতে হবে। যদি আমরা এখানে হেডার ফাইলে math.h এটা ইনক্লুড না করি, তাহলে জীবনেও প্রোগ্রাম এই POW বলতে যে কি বোঝায় এটা বুঝতে পারবে না, এটা বুঝতে পারবে না। আচ্ছা, এস কখন হয় স্যার? S=1 কখন হয় স্যার? আচ্ছা, S=1 কখন হয়? এস যদি প্রথমে সমষ্টিত 0, প্রথমে সমষ্টিত 0, তাহলে S=1 হওয়ার তো কোনো সুযোগ নাই, বুঝছো? কারণ দেখো, তুমি যখন এইখান থেকে যোগ করছো, প্রথমে দেখো, আমি একটা জিনিস বোঝাই তোমাদের। তুমি যারা হচ্ছে ইয়া পড়ছো, 9-10-এ, তোমাদের 9-10 তো সবাই পড়ছো, এটা সত্য কথা। যারা সায়েন্সে ছিল তারা ফিজিক্স পড়ছো, আর যারা আর্টসে ছিল তারা বিজ্ঞান পড়ছো। তো এখানে গতি নামে একটা চ্যাপ্টার ছিল, জেনারেল বিজ্ঞান বইতেও, আবার ফিজিক্সের ইয়া বইতেও, মানে 9-10 ফিজিক্স বইতেও। ওইখানে দেখবা যে স্থির অবস্থায় যে কোনো বস্তুর গতি U=0 লেখা হতো। আদিবেগ U=0 লেখা হতো। মানে শুরুতে সবকিছু, মানে স্থির অবস্থায় 0 থাকে। তো এখানে সামটা হচ্ছে তাই, শুরুতে সাম সবসময় 0, শুরুতে সাম সবসময় 0। কি বুঝতে পারছো? আচ্ছা, বেশ কয়েকটা প্রোগ্রামে দেখেছি বইয়ে। আচ্ছা, ঠিক আছে, এটা বুঝতে পেরেছি আশা করি। এবার মেইন ফাইলে লেখার পর আমরা এখানে ইন্টিজার ওই আগেরটার মতোই 3টা নিব, এবং সাম প্রথমে 0। আচ্ছা, এবার শুরু করলাম ফর লুপ। ফর লুপে ইনিশিয়াল ভ্যালু দেখো 2। কারণ এখানে এগুলো কিন্তু ভুল আছে, বুঝছো? এগুলো একটু ভুল আছে, কারণ এখানে কোনো পাওয়ার নাই মানে 1, তাহলে বাকিগুলো 2, 3, 4, 5 এভাবে হবে। এটা টাইপিং মিস্টেক হয়েছে। আচ্ছা, তাহলে ইনিশিয়াল ভ্যালু হচ্ছে 2। এটা হচ্ছে আমাদের কন্ডিশন। কন্ডিশনটা প্রত্যেকবারই একই লেখা হয়ে গেছে, তোমরা একটু ঠিক করে নিও, মানে ওই জাস্ট ওই কপি পেস্ট করে দাও, তো কারণ আগের প্রোগ্রাম থেকে তো সামান্য ডিফারেন্ট, তাছাড়া সব সেম, সামান্য কিছু ডিফারেন্ট থাকে, এই কারণে ওই জাস্ট কপি পেস্ট করে দেওয়া, একটু ভুল হয়ে গেছে প্রত্যেকটাতে। আচ্ছা, এখানে সমান চিহ্ন, সমান চিহ্নটা মনে হয় আর বোঝা যাচ্ছে না, ঠিক করে দিই। এখানে হবে, এখানে হবে না। আচ্ছা, এবং তারপর ইনক্রিমেন্ট অপারেটর। ইনক্রিমেন্ট কিভাবে হচ্ছে দেখো তো। ইনক্রিমেন্ট হচ্ছে এক এক করে, এখানে কিন্তু এই যে উপরের পাওয়ার গুলো, বুঝছো? হচ্ছে উপরের পাওয়ার গুলো।
উপরে পাওয়ার গুলো কি এক এক করে বাড়তেছে না? এক এক করে বাড়তেছে। তাহলে আই প্লাস প্লাস। এবং স্টেটমেন্টটা কি? স্টেটমেন্ট হচ্ছে এস প্লাস পাওয়ার টু আই। অর্থাৎ এস এর সাথে যোগ হবে কি? পাওয়ার টু আই। অর্থাৎ দেখো, এটা তো আমাদের প্রথম পদ। প্রথম পদ টু না? টু এর কোনো পাওয়ার নাই মানে কি আছে? ওয়ান আছে। এবং পাওয়ার গুলোতে যেহেতু আমরা আই ধরছি, ইনিশিয়াল ভ্যালু ধরছি, মানে এখানে এই আই কিন্তু শুধু প্রথম পদ ধরতে হবে তা না, এখানে সিরিজটা হচ্ছে কিন্তু মূলত ইয়ার পাওয়ারের। কারণ দেখো, এই নিচের গুলো কিন্তু সব সেম আছে, সব টু 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 টু। চেঞ্জ হয়েছে কি আমাদের পাওয়ার গুলো, ওয়ান টু থ্রি ফোর ফাইভ। তাহলে ইনিশিয়াল ভ্যালু আমরা পাওয়ারকে ধরবো। তাহলে এই ওয়ানকে আমরা কি ধরেছি? ইনিশিয়াল ভ্যালু আই ধরেছি। তার মানে এই যে ইনিশিয়াল ভ্যালু এস এর সাথে কি যোগ হয়? আই যোগ হয়, দেখেছি আমরা। এখানে আই যোগ হবে না, এখানে হবে টু পাওয়ার আই, কারণ এখানে আমাদের টু পাওয়ার আই অবস্থাতে আছে। ঠিক আছে। এখন পাওয়ার কিভাবে লিখতে হয়? পিও ডাব্লু ব্র্যাকেট টু কমা আই, এভাবে লিখতে হয়। ফাইন। আচ্ছা, এস ওয়ান দেওয়া আছে। এস ওয়ান। আচ্ছা, তাহলে ওখানে কোনো ডিফারেন্ট কোনো নিয়ম বা টাইপিং মিস্টেক এমন কিছু হয়েছে কিনা আমি জানি না, বাট প্রথমে সবসময় এস জিরো থাকে। আচ্ছা, ওখানে কোনো ডিফারেন্ট কিছু বুঝাইতে পারে, বা হচ্ছে এমন হতে পারে ওরা মানে ভুল করে লিখছে, এমন কিছু হতে পারে। বাট ডিফারেন্ট কোনো মেথডেও করতে পারে ওরা, বাট আমি যেভাবে মানে যতদূর পড়ছি সেটা হচ্ছে সবসময় মানে স্থির অবস্থায় এস জিরো। ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা প্রিন্টে চলে যাব, গেট সিএইচ দিয়ে প্রোগ্রাম শেষ করে দিব। আর লুপটা হচ্ছে আমাদের চলবে কোথায়? লুপটা চলবে হচ্ছে এই যে স্টেপ ফোরে, এই শর্ত অনুযায়ী, এই শর্ত অনুযায়ী। ঠিক আছে, এখানে যে শর্ত দেওয়া আছে, এই যে এখানে যে কন্ডিশন দেওয়া আছে, এই কন্ডিশন অনুযায়ী। আচ্ছা, এখন আমরা দেখব যে ফর লুপ, হোয়াইল লুপ এবং ডু হোয়াইল লুপ, এটা আমরা কিভাবে চেঞ্জ করব। যেটা বললাম না যে পরীক্ষাতে আসবে, এখানে দেখো, চেঞ্জ করার একদম একটা নিয়ম দেওয়া আছে, এই নিয়মটা সারা জীবন মনে রাখো। এই নিয়মটা জানলেই তুমি মানে হচ্ছে এই কনভার্সন করা, মানে এক লুপ থেকে অন্য লুপে কনভার্ট করা একদম সহজে শিখে যাবা। এই একটা নিয়ম, জাস্ট এই একটা নিয়ম, আর কিচ্ছু না। দেখো, এগুলো সব ছোট হাতের হবে, বুঝছো? এগুলো সব ছোট হাতের হবে। আমার এই কম্পিউটারে টাইপ করতে গেলে যেটা হয়, যে প্রথমে ওয়ার্ড যেটা লেখা হয় সেটা অটো বড় হাতের চলে আসে। ঠিক আছে, না অটো চলে ছোট হাতের লিখলেও এন্টার চাপার সাথে সাথে আবার বড় হাতের হয়ে যাবে এটা। তো এই কারণে অনেকগুলো ভুল চলে এসেছে। আচ্ছা, ফর লুপের ক্ষেত্রে যেটা হয়, ফর লুপের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে একই লাইনে, এটা নিচে চলে আসছে জায়গা না থাকার কারণে, একই লাইনে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট একই লাইনে থাকে। জাস্ট খেয়াল করো, ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট একই লাইনে আছে না? একই লাইনে আছে। আচ্ছা, কোথায় গেল? এইবার তার নিচে থাকে স্টেটমেন্ট। স্টেটমেন্টে দেখো সেকেন্ড ব্র্যাকেট দেওয়া আছে। স্টেটমেন্ট যদি এক লাইনেই হয় সেকেন্ড ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও হবে। আর যদি দুই বা তিন লাইনে হয় বা তার বেশি সংখ্যক লাইনে হয় তাহলে অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। ধরো স্টেটমেন্ট হয়েছে এমন তিন লাইন, তখন তুমি এইখানে সেকেন্ড ব্র্যাকেট দিবা, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিবা। ফাইন। ওকে, এটা হচ্ছে ফর লুপ। তাহলে ফর লুপের এটা ফলো করতেছে না? ফলো করতেছে। এখন ফর লুপকে তুমি যদি হোয়াইল লুপে কনভার্ট করো, কি করবা? তুমি কি চেঞ্জ করে ফেলবা সব ফরম্যাট? না, সবকিছু সেম থাকবে। শুধুমাত্র এই যে চারটা এলিমেন্ট, এই চারটা এলিমেন্ট এইখানে যে জায়গায় লেখা হতো ওইখানে সেই জায়গায় লেখা হবে না, একটু অন্য জায়গাতে লেখা হবে, এই সেন্স। এখানে বলা হচ্ছে দেখো কাউন্টার ইনিশিয়ালাইজেশন, মানে এটাই হচ্ছে ইনিশিয়ালাইজেশন, যেটা বললাম না যেটাকে কাউন্টার হিসেবে লেখা যায়, মানে ইনিশিয়ালাইজেশনকে কাউন্টার ইনিশিয়ালাইজেশন বলা যায়, সেম। কাউন্টার মানে কি? কাউন্ট মানে কি? কাউন্ট মানে হচ্ছে গণনা করা, আর কাউন্টার মানে যেখান থেকে গণনা যিনি গণনা করেন। আর কাউন্টার ইনিশিয়ালাইজেশন মানে মানে যেই শুরু থেকে গণনা করা হয় সেটা। ঠিক আছে। তো ইনিশিয়ালাইজেশন, কাউন্টার ইনিশিয়ালাইজেশন একই বিষয়, কোনো আলাদা কিছু না। আচ্ছা, তার মানে হোয়াইল লুপের ক্ষেত্রে প্রথমে তোমাকে লিখতে হবে কি? কাউন্টার ইনিশিয়ালাইজেশন। আগে যেখানে ফল লিখতে হতো এখানে আগে হোয়াইল লিখতে হবে না, জাস্ট কাউন্টার ইনিশিয়ালাইজেশন লিখলেই হবে। তার নিচে এসে তোমাকে হোয়াইল লিখতে হবে। হোয়াইল লিখে ফার্স্ট ব্র্যাকেট, এখানে যেমন ফার্স্ট ব্র্যাকেট ছিল এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কন্ডিশন লিখতে হবে। মানে এখানে দেখো কন্ডিশন একসাথে ছিল, এখানে একসাথে না, কন্ডিশন আলাদা লিখতে হবে। নিয়ে তারপর এখানে তোমাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টেটমেন্ট এবং ইনক্রিমেন্ট, এই যে স্টেটমেন্ট এবং ইনক্রিমেন্ট দুইটা নিচে নিচে লিখে দিতে হবে, দিয়ে দুই দিকে দুইটা ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে। কি বুঝতে পারছো? দেখো এই চারটা এলিমেন্ট চার জায়গায় গেছে, এক, দুই, তিন, চার। এখানে এক, দুই, তিন, চার। এটা যদিও পাশে, বুঝছো, এক, দুই, তিন, চার। আর এটা হচ্ছে এক, দুই, তিন, চার। সবগুলো হচ্ছে নিচে নিচে।
বুঝতে পারছো কিনা বলো। ক্লাসে কে কে আছো? দু একজন চলে যাচ্ছো, পড়ালেখায় খুব বিজি নাকি? আচ্ছা, বুঝতে পারছো এটা? এই ফর্মুলাটা মনে রাখতে পারলে তোমরা প্রত্যেকটা লুপ কনভার্ট করতে পারবা, নিজেই পারবা, মানে আমার করে দেওয়া লাগবে না। এই ফর্মুলাটা যদি বুঝতে পারো একবার, এইখানে 1 2 3 4, আর এখানে 1 2 3 4, এটা সব পাশাপাশি একটা নিচে, আর এগুলো সবগুলো নিচে। এবং কোনটা কোন জায়গাতে মনে রাখতে হবে: ইনিশিয়ালাইজেশন, হোয়াইল কন্ডিশন, স্টেটমেন্ট, ইনক্রিমেন্ট। আর এখানে যেটা ছিল, প্রথমে ফর লিখে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, ইনক্রিমেন্ট, আর নিচে স্টেটমেন্ট। ফাইন। আর ডু হোয়াইল হলে কি করতে হবে? ডু হোয়াইল মানে এক জায়গাতে ডু দিতে হবে, এক জায়গাতে হচ্ছে হোয়াইল লিখতে হবে, এটা তো আমরা জানি। প্রথমে উপরে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, নিচে ডু স্টেটমেন্ট, ডু দিয়ে স্টেটমেন্ট, তার নিচে ইনক্রিমেন্ট। মানে এই যে এই দুইটা উপরে চলে যাচ্ছে, জাস্ট দেখো এইখান থেকে উপরে উঠতেছে, আর এইটা জাস্ট নিচে নামতেছে। আর কোনো চেঞ্জ আছে? আর কোনো চেঞ্জ আছে দেখো তো? কোনো চেঞ্জ নাই। মানে হোয়াইল আর ডু হোয়াইলের মধ্যে পার্থক্য হচ্ছে স্টেটমেন্টটা উপরে উঠবে, আর স্টেটমেন্ট এবং কাউন্টার ইনক্রিমেন্ট এই দুইটাই উপরে চলে যাবে ডু এর মধ্যে। ডু এর মধ্যে নিচের দুইটা উপরে যাবে, আর মাঝেটা নিচে নামবে। আর ইনিশিয়ালাইজেশন সব জায়গাতেই প্রথমে। কি এখন বুঝতে পারছো? কঠিন কিছু? এখন এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। হোমওয়ার্ক থাকবে এইগুলাকে, এই যে সি প্রোগ্রাম আমি যেগুলো এখানে করাইছি, ফর ফর লুপ, ঠিক আছে, এটা আমি লিখে দিই এখানে। এইচ ডাব্লিউ, হচ্ছে আমি যে ফর লুপ গুলা করিয়েছি, আমি যা ফর লুপ করিয়েছি তার হোয়াইল এবং ডু হোয়াইল নিজে করো, করে নোট জমা সেকশনে সাবমিট করবা। বেশিক্ষণ লাগবে না। দেখাইলাম তো একটা প্রোগ্রাম লিখতে কতক্ষণ লাগে, সর্বোচ্চ 2 মিনিট, 2 মিনিটও লাগে না। তিনটা চারটা মানে 10 মিনিটে লিখতে পারবা। ধীরে সুস্থে লিখলেও 20 মিনিট, 20 মিনিটের উঠতে জীবনেও লাগবে না, জীবনেও লাগবে না। ঠিক আছে, নিয়ে সাবমিট করবা। আচ্ছা, এখন দেখো, এই একটার আমরা ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ শিখবো, শিখে ক্লাস শেষ করে দিব। খুব সংক্ষেপে দেখো, সেম প্রোগ্রাম, এই ধারার সেম প্রোগ্রাম। এটা ফর লুপে কি হবে, হোয়াইল লুপে কি হবে, ডু হোয়াইল লুপে কি হবে। দেখো এইগুলো সবকিছু তোমাদের শেখানো হয়েছে, এগুলো কিন্তু এর আগে, মানে এর আগে যখন আমরা হচ্ছে ইয়া করছি, মানে সি প্রোগ্রাম যখন প্রথমে শিখছি, আমি কিন্তু মানে নিজে হাতে লিখেই তোমাদেরকে শিখাইছি যে কোনটা কিভাবে লিখতে হচ্ছে। বাট যখন তোমরা শিখে গেছো, তখন আর বারবার এই ধরনের টাইপ করার কোনো দরকার নাই। এই ক্লাসটাই আমি যদি প্রত্যেকটা নিজে হাতে লিখতে যাইতাম এখানে ক্লাসে, দেখতে আরো 30 মিনিট বেশি সময় লাগতো ক্লাসে। এই কারণে দেখলাম তোমরা যখন দুপুরেই শিখছো আজকে, রাতে তো নিশ্চয়ই মনে আছে, তো আমি জাস্ট টাইপ করে দিই, মানে আগেই লিখে রাখি, যাতে তোমাদের হচ্ছে সহজে বোঝাই দেওয়া যায়। আচ্ছা, তাহলে এইখানে প্রথমে প্রথমে যেটা হচ্ছে একদমই রাষ্ট্রীয় নিয়ম হয়ে গেছে, যে আমাদের এতটুকু কি করতে হবে, এতটুকু সেম রাখতে হবে। দেখো তো, এই এতটুকু সেম কিনা, দেখো এতটুকু সেম কিনা দেখো। সেম। ইনক্লুড stdio.h, stdio.h, conio.h, 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 main program, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট স্টার্ট, ইন্টিজার ইন্টিজার ইন্টিজার। হ্যাঁ, যদি ফ্লট হয় ফ্লট ফ্লট ফ্লট, এতটুকু সেম থাকবে। চেঞ্জ হবে তোমার নিচে। আচ্ছা, নিচে এসেও, নিচে এসেও সেম প্রোগ্রামের ক্ষেত্রে দেখো, এখানে হচ্ছে একটু মিলবে না, কারণ এটা একটু উপর নিচ হয়ে গেছে। আমি আলাদা আলাদা করে দিই। দেখো, এতটুকু, 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 এর মধ্যে কোনো পার্থক্য আছে? নিচের এই যে এই তিনটাতে কোনো পার্থক্য নাই। তাহলে আমাদের মেইন চেঞ্জ আসবে হচ্ছে এই যে মাঝের 3টা অংশে, এই 3টা অংশে। মানে ওই যে সাজানোর যে নিয়মটা, সাজানোর নিয়ম অনুযায়ী। ঠিক আছে, মানে ওই যে দেখাইলাম না যে এখানে যে পাশাপাশি বসে, যে কারণে যে কাছাকাছি হয়ে গেছে, এইটাতে সবগুলা নিচে 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 বসছে, আর এটাতে নিচে নিচেই, নিচের দুইটা উপরে উঠবে আর মাঝেরটা নিচে নামবে, এমন। তো দেখো, এতক্ষণ বুঝতে পারলে এটা খুব সহজে বুঝবে। এবং আমি যেটা হচ্ছে মানে শেখাচ্ছি, এর থেকে মনে হয় না সহজে মানে সি প্রোগ্রামিং শেখা যায়, আমার কাছে মনে হয় না। শুধু সি প্রোগ্রামিং না। আচ্ছা, মোস্তফা কামাল বলতেছে, স্যার আমি ঢাকার একটা অ্যাডমিশন কোচিং সেন্টারে ভর্তি হওয়ার জন্য অ্যাডভান্স টাকা দিয়েছিলাম, কিন্তু
এখন পারিবারিক সমস্যার কারণে কোনোভাবে অফলাইনে কোচিং করা পসিবল হচ্ছে না। আমার আব্বা অনেক অসুস্থ। এখন ওই কোচিং সেন্টারের সাথে কথা বললে তারা বলছে যে তাদের রিফান্ড পলিসিতে টাকা ফেরত দেওয়ার নিয়ম নাই। এখন আমার কি করা উচিত? আচ্ছা, তারা যদি টাকা ফেরত না দিতে চায়, এটা তাদের মানে বিজনেস পলিসি, তুমি তাদের কাছে সর্বোচ্চ রিকোয়েস্ট করতে পারো, খুবই হাম্বলি রিকোয়েস্ট করতে পারো যে ভাই আমার আচ্ছা মোস্তফা, তোমার বাবা খুব সম্ভবত অ্যাক্সিডেন্ট করছেন তাই না? মানে দেখলাম যে টেলিগ্রাম গ্রুপে এই ধরনের কিছু লেখা। খুবই দুঃখজনক এটা, খুবই দুঃখজনক। আমি একদমই মানে অন্তর থেকে দোয়া করি তোমার বাবার জন্য। তুমি ওই কোচিং সেন্টারে খুবই বিনয়ের সাথে রিকোয়েস্ট করো যে এমন আমার বাবা তো অ্যাক্সিডেন্ট করছে, আমি তো কোনোভাবেই আহ, মানে অফলাইনে কোচিং করতে পারবো না। তো যদি টাকাটা আমাকে ফেরত দেন, আমার পরিবারের জন্য এখন খুবই এটা কাজে লাগবে, আমার পরিবারের সিচুয়েশন এইটা। তো তুমি খুবই হাম্বেলি তাদের কাছে রিকোয়েস্ট করতে পারো। দেখো যে এটা যদি আমাদের প্রতিষ্ঠান হইতো, টাকা সাথে সাথে মানে 1 মিনিট না, তোমাকে বলতাম যে ভাই তুমি ফ্রি কোচিং করো, টাকা নিয়ে যাও, তোমার যদি ফ্যামিলির প্রয়োজন হয় টাকা নিয়ে যাও। মানে এটা আমাদের ইয়া যে কোনো স্টুডেন্ট যদি বলে যে ভাই আমি কোচিং করবো না, টাকা ফেরত দেন, সাথে সাথে মানে 1 মিনিটও দেরি হবে না। মানে এটা হচ্ছে আমাদের পলিসি। তোমার যদি আমাদের সার্ভিস ভালো না লাগে তুমি কেন টাকা দিবে আমাদেরকে, এটা হচ্ছে আমাদের নিয়ম। বাট অনেক প্রতিষ্ঠান আছে যে ভর্তি করাইতে পারছি, এবার তুমি তোমার আর হচ্ছে টাকা ফেরত দেওয়ার কোনো ইয়া নাই। এটা বিভিন্ন কোচিং এর পলিসি হইতে পারে। তো তুমি তাদের কাছে মানে হাম্বলি রিকোয়েস্ট করো যে দেখেন আমার তো সিচুয়েশন এই, আমার বাবা এমন অ্যাক্সিডেন্ট করছে, পরিবারের অবস্থা এই, তো এই অবস্থাতে আমি কি করতে পারি, আমার তো সম্ভবই না। আহ, তো এভাবে হচ্ছে তোমরা একটু রিকোয়েস্ট করে দেখো। আচ্ছা, দোয়া করি তোমার বাবার জন্য, ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে এবং তোমার অ্যাডমিশনটা খুব স্মুথ হবে। আশা করি অ্যাডমিশন জার্নির যে প্রিপারেশনটা এটা খুব স্মুথ হবে ইনশাল্লাহ। আচ্ছা, তো এখন দেখো যে আমি যেভাবে শেখাচ্ছি এর থেকে সহজভাবে মনে হয় না শেখা যায় সি প্রোগ্রামিং। হ্যাঁ, একদমই সহজভাবে যে তোমাদের প্রত্যেকটা যে ফ্লো চার্ট, প্রত্যেকটা অ্যালগরিদম, প্রত্যেকটার আহ, ইয়াগুলা আচ্ছা সি প্রোগ্রামিং গুলো একদমই সহজে শিখিয়েছি। এবং কনভার্ট করা, যেটা ফর লুপ থেকে হোয়াইল লুপ, হোয়াইল লুপ থেকে ডু লুপ, ডু হোয়াইল লুপ, এই প্রত্যেকটা এত সহজে কনভার্ট করা একদম একটা মানে এই স্লাইড তোমরা পেয়ে যাবে এবং এটা একদমই সাথে রেখো, স্লাইডটার সাথে রেখো, তাহলে বুঝতে পারবা। আচ্ছা, অফলাইন কোচিং গুলা খারাপ, ওরা আসলে কেমন জানে এটা তাদের নিজের ব্যাপার। আচ্ছা, তো দেখো, তো এটা সেম থাকবে, এটা বোঝানোর কিছু নাই, একদম আগের নিয়মেই। এইখানে এসে দেখো স্ক্যানএফ মানে আমরা কি ইনপুট দিচ্ছি, ইন্টিজার ইনপুট দিচ্ছি এন সংখ্যক। দেখো ইন্টিজার ইনপুট দিচ্ছি সেম সংখ্যক, তাহলে এটাও সেম। তাহলে এটাও আমরা সেম পাচ্ছি, সেম পাচ্ছি। এইটাও কারণ হ্যাঁ এটা সেমই হবে, কারণ প্রত্যেকটা তো একই প্রোগ্রাম থেকে করতেছি আমরা। আচ্ছা, এবার এসে শর্ত কি চেঞ্জ হচ্ছে, এখানে দেখো 2 লাইনে সবকিছু, এটা কিন্তু একটা লাইন, এক লাইন 2 লাইন। প্রথম লাইনে ইনিশিয়ালাইজেশন কন্ডিশন ইনক্রিমেন্ট, নিচে স্টেটমেন্ট। ইনিশিয়ালাইজেশন কন্ডিশন স্টেট ইনক্রিমেন্ট, নিচে স্টেটমেন্ট। মিলছে? মিলছে কিনা? এবং এইখানে যেটা হবে এরপরে স্লাইডে ক্লাস শেষ। আচ্ছা, এখানে ইনিশিয়ালাইজেশন হোয়াইল দিয়ে কন্ডিশন। দেখো ইনিশিয়ালাইজেশন হোয়াইল দিয়ে কন্ডিশন, ইনিশিয়ালাইজেশন শেষে কি হবে, সেমিক্লোন হবে। বাট মনে রাখবা কন্ডিশনের দিয়ে, কন্ডিশন দিয়ে জীবনও সেমিক্লোন দেওয়া যাবে না। কন্ডিশন দিয়ে মরে গেলেও সেমিক্লোন দেওয়া যাবে না। কোথায় কোথায় সেমিক্লোন দেওয়া যায় না? হেডার ফাইলে, কন্ডিশনে, আর সব জায়গাতে দেওয়া যায়। হেডার ফাইলে, কন্ডিশনে কখনো সেমিক্লোন দেওয়া যায় না। আচ্ছা, তারপরের নিয়মটা কি? তারপরের নিয়ম হচ্ছে এর মধ্যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে স্টেটমেন্ট এবং ইনক্রিমেন্ট দিতে হবে। দেখো স্টেটমেন্ট এবং ইনক্রিমেন্ট দিতে হবে, ঠিক আছে? দিয়ে সেকেন্ড ব্রেকেট ক্লোজ করতে হবে, এখানে ক্লোজ করা নাই। ধরো যে আমি এখানে ক্লোজ করে দিলাম বা নিচে ক্লোজ করলাম, ঠিক আছে? আচ্ছা, কি বুঝতে পারলা এটা? ওকে। এবং আহ, আমরা কোথায় ছিলাম, এই যে এখানে ইনক্রিমেন্ট স্টেটমেন্ট দেওয়ার পরে আমাদের কি হলো, এটার আর কিছু নাই। দেখো এটা আর কিছু নাই, শেষ। আচ্ছা, ডু হোয়াইল লুপ করার ক্ষেত্রে প্রথমে ইনিশিয়ালাইজেশন, এর মধ্যে স্টেটমেন্ট, মানে নিচের দুইটা এখন উপরে উঠবে, নিচের দুইটা উপরে উঠবে, স্টেটমেন্ট এবং ইনক্রিমেন্ট এর মধ্যে থাকবে এখন। তাহলে দেখো ইনিশিয়ালাইজেশন, এর মধ্যে স্টেটমেন্ট এবং ইনক্রিমেন্ট, আর এর মাঝেরটা নিচে নামবে। মাঝের কি, এই যে কন্ডিশন ছিল, কন্ডিশন নিচে নামবে হুয়াইল দিয়েই, এই যে হুয়াইল দিয়েই কন্ডিশন নিচে নেমে গেছে। কি কনভার্সন কি কঠিন হবে? জাস্ট কতটুকু দেখো তো কনভার্সন। এইখানে আমি একটু মার্ক করে দিই কোন একটা সুন্দর কালার দিয়ে, এটাই নেই। দেখো
এইখান থেকে এতটুকু, ফর লুপ থেকে এতটুকু, হোয়াইল লুপ থেকে জাস্ট এতটুকু, আর ডু হোয়াইল থেকে এতটুকু। এই যে এই এতটুকু কোন নিয়মে চেঞ্জ হবে? এই নিয়মটাতে। এতটুকু নিয়ম মনে রাখতে পারলে তোমার এই কনভার্সনে কোনো সমস্যা নাই। আমার এসওই তে ভর্তি হওয়ার ইচ্ছা ছিল, বাট অনলাইন ডিস্ট্রাকশনের কারণে সবার পরামর্শে অফলাইন কোচিং করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। আচ্ছা, তুমি হচ্ছে স্কুল অফ এক্সেলেন্সে ইনশাল্লাহ অনলাইন ডিস্ট্রাকশনে ভুগবা না, এটা আমি বলতে পারি, কারণ তুমি যে একাডেমিক আমাদের সাথে খুব ভালো ক্লাস করেছো মোস্তফা কামাল। তোমার তো আমরা সব ক্লাসে দেখি তুমি রেগুলার, তাহলে কেন তোমার অ্যাডমিশনের সমস্যা, মানে অ্যাডমিশনের কোচিং ক্লাসগুলোতে সমস্যা হবে? একাডেমিক ক্লাসে তুমি সব ক্লাস করলা, একদমই রেগুলার করলা, অ্যাডমিশনেও ইনশাল্লাহ সমস্যা হবে না। অ্যাডমিশনে এইভাবেই হবে, শুধু ক্লাসের লেন্থ গুলো এখানে 1.5 ঘন্টা মতো হচ্ছে, এখানে 2 থেকে 2.5 ঘন্টা হবে, মানে 1 ঘন্টা মতো লেন্থটা বাড়বে এই। তাছাড়া সেম, ঠিক আছে, তাছাড়া সেম। ওইখানে আরো নতুন ফিচার যুক্ত হবে, তুমি অনলাইনে পরীক্ষা টরীক্ষাগুলো দেওয়া। হ্যাঁ, মানে এগুলা মানে অ্যাপ ভিত্তিক যে সিস্টেমটা, এটা তো তোমাদের একাডেমিকে নাই। অ্যাডমিশনে আমাদের সবকিছু অ্যাপ ওয়েবসাইট ভিত্তিক, তখন তোমরা হচ্ছে ওয়েবসাইটে সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবা এটা। তো আল্লাহ ভরসা, তুমি স্কুল অফ এক্সিলেন্সে ভর্তি হও। একাডেমিকে তোমাকে যতটুকু দেখেছি তুমি অধিকাংশ ক্লাসগুলোতে রেগুলার ছিলা, মানে ক্লাসগুলো করতা, ঠিক আছে। তো আশা করা যায় তুমি হচ্ছে অ্যাডমিশনেও মানে সেম ভাবে আমাদের সাথে থাকবা, এটা খুব বেশি কঠিন না। আর আমাদের তো মানে কোর্স ফিও দেখবা যে বা যে কোনো পজিশনের থেকে কম, মানে একদম কমপ্লিট সবকিছু পড়ানো কম্পেয়ার করলে, বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান, ম্যাথ, আইকিউ, সবকিছু সবকিছু একদম শেষ পর্যন্ত জাস্ট 4,000 টাকার মধ্যে। এটা খুবই কম আমি মনে করি। আর তুমি তো যেহেতু আমাদের একাডেমিক ব্যাচে ছিলা, একাডেমিক ব্যাচের জন্য তো আরো ছাড় আছে। তো ইনশাল্লাহ তোমরা হচ্ছে বেস্ট সার্ভিসটা পাবা। তাহলে এই নিয়মটা দিয়ে এখন তোমরা কনভার্সন করতে পারবা কিনা পরীক্ষাতে যদি আসে? ঠিক আছে, এসওই অ্যাডমিশন ক্লাস বেস্ট। আচ্ছা, তুই ক্লাস তো করতেছো, তোমরা আশা করি এর থেকে বেশি সার্ভিস পাবা, বুঝছো, এখন জাস্ট শুরু হয়েছে। আর খুব বেশি প্রেশার দিয়ে পড়ানো হচ্ছে না, যাতে তোমাদের এইচএসসি লেখাপড়া হ্যাম্পার যাতে না হয়ে যায়, এর জন্য খুব বেশি প্রেশারও দেওয়া হচ্ছে না। এরপর থেকে তুমি হচ্ছে যে পরীক্ষা দিচ্ছ না, মানে হচ্ছে এই যে ইয়া করতেছো, এগুলা হচ্ছে সেশন হবে, বুঝছো, মান্থলি মিটিং, উইকলি মিটিং, এমন মিটিং হবে, এবং সেখানে তোমার যে যাবতীয় সমস্যা সব কিছু নিয়ে ডিসকাশন হবে। মানে এর থেকে বেশি যে কানেক্টেড থাকা সম্ভব টিচারদের সাথে, তুমি দেখবা, মানে এটা আমি মানে প্লিজ, এটা আমি মানে বলা উচিত না, যে দেখবা যে জাস্ট টিচার ক্লাসে যে চলে যাচ্ছে, টিচারের সাথে কোনো কথা নাই। অফলাইনে কিন্তু এটা হয়, বাট অনলাইনে আমরা যেটা করেছি যে সব সময় কানেক্টেড, সব সময় কানেক্টেড। হ্যাঁ, যদি খুব বেশি বিজি না থাকি আমি, আমি পার্সোনালি যদি বলি, যদি খুব বেশি বিজি না থাকি, আমার কোনো স্টুডেন্ট আমাকে টেক্সট করছে আর আমি রিপ্লাই দিই না, এটা হয় নাই। যদি খুব বেশি বিজি না থাকি, সব সময়। এখনো অ্যাটলিস্ট মনে হয় আমি হচ্ছে রাতে বলে রাখছি যে হচ্ছে রাত, আমি তো এখনো ওই যে সেশন লাইভ একটা ক্লাস নেওয়া লাগবে 10টায়, তারপরে 4টা 5টা স্টুডেন্টকে আমি হচ্ছে নক ব্যাক করব। তাদের হচ্ছে যে, ইয়া করবে তারা, মানে ভর্তি পরীক্ষার সাবজেক্ট চয়েস দিবে, এর জন্য আই অ্যাম অলওয়েজ ফ্রি, জাস্ট ফিল ফ্রি টু আস্ক মি। আমি পার্সোনালি, অন্য টিচারও আশা করি এমনই করে, মানে যে কোনো সময়, মানে হচ্ছে আমাদের ইউনিভার্সিটি স্টুডেন্ট এমন হয়েছে যে চান্স পাওয়ার পরেও এখনো নিয়মিত যোগাযোগ হয়। মানে আমরা সর্বোচ্চ কানেক্টেড আছি। এবং মোস্তফা কামাল, তোমাকে যতটুকু দেখেছি তুমি খুবই মানে মনোযোগী। মনোযোগী না হলে জীবনে কেউ অনলাইন ক্লাসে থাকে না, ঠিক আছে, অফলাইন ক্লাসেও থাকে না সে। অফলাইনে হইলে কি হয়, কি সে আসেই না। আর অনলাইনে হয় কি, সে আসে, 2-4 মিনিট ক্লাস দেখে দেখে চলে যায়, ঠিক আছে। বাট তোমাকে দেখেছি তুমি প্রায় সব ক্লাসে আসো এবং শেষ পর্যন্ত থাকো। তো এর জন্য বললাম যে তুমি যথেষ্ট মনোযোগী, আল্লাহ ভরসা তুমি লেখাপড়াটা করো শেষ পর্যন্ত, ইনশাল্লাহ অ্যাডমিশন তুমি ভালো করবা। ঠিক আছে, আচ্ছা। তাহলে এই নিয়মটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা স্লাইড দেখে দেখে। ঠিক আছে, আমি কিন্তু এটা মানে নিজের মতো করে গুছিয়ে এখানে লিখেছি জাস্ট, যে তোমাদেরকে একবারে শেখানো যায় কিনা। দেখবা যে বইতে ফল লুপ ফল লুপ ফল লুপ ফল লুপ আছে অনেক, তারপর হোয়াইল লুপ হোয়াইল লুপ হোয়াইল লুপ আছে, তারপর ডু হোয়াইল আছে, এইভাবে। বাট একসাথে যদি কম্পেয়ার করে পড়ানো যায়, তাহলে খুব সহজে শেখা যায়। জাস্ট আমি এটা করেছি। হ্যাঁ, আচ্ছা। আহ ওকে, ঠিক আছে, তাহলে এটাই ছিল আমাদের ক্লাস। এখন এই যেটা হোমওয়ার্ক দিলাম, এই হোমওয়ার্ক করবা। হোমওয়ার্ক কোনটা, আমি যা যা ফর লুপ শিখ করেছি সব ডু হোয়াইল করবা, এই যে এই নিয়ম মেনে, এই উদাহরণ মেনে। ফাইন। কারো কোনো কোশ্চেন আছে? এটাই আমাদের লাস্ট ক্লাস একাডেমিকের, অ্যাটলিস্ট আমার সাথে, আমার আর নাই। অন্য যদি কারো থাকে তাহলে সে নিবে। অনেক ক্লাস নিয়েছি আমি, অনেক ক্লাস নিয়েছি তোমাদের। ইকোনমিক্স পড়িয়েছি, জিওগ্রাফি পড়িয়েছি, আইসিটি পড়িয়েছি, হিস্ট্রি সেকেন্ড পেপার পড়িয়েছি, অনেক ক্লাস। স্যার, শেষ ক্লাসে একটা আবদার, ক্লাসরুমটা কিরকম যদি একটু দেখাতেন। আচ্ছা আচ্ছা, ক্লাসরুমটা কিরকম যদি একটু দেখাতেন। আচ্ছা, তোমাদের টেলিগ্রাম গ্রুপে আমাদের ক্লাসরুমের ছবি উঠায় দিয়ে দিব। ফাইন। মানে এই ক্যামেরা তো ঘোরানো যাবে না, এটা তো ফিক্সড করা, বুঝছো, ফোনে ছবি উঠায় তোমাদেরকে ক্লাসরুম দেখিয়ে দিব। আচ্ছা। আর আমাদের আরেকটা মজার তথ্য দিই, আমাদের যে অফিসটা, এই অফিসটা তোমার, এটা নতুন অফিস।
আগে আরেকটা অফিস ছিল, এই এই তোমাদের সেশনে এই নতুন অফিসে আমরা শিফট করছি, এবং এই অফিসের আমরা 60% মতো সবকিছু গুছাই উঠতে পারছি। হ্যাঁ, 60% মতো গুছাই উঠতে পারছি, বাকি 40% এখনো গোছানো হয় নাই। বাট এইভাবে তোমাদের টেলিগ্রাম গ্রুপে, যেহেতু তোমরা আমাদের স্টুডেন্ট, হ্যাঁ, অফিসটা কই, ফার্মগেট না, ফার্মগেট না, ঢাকা ইউনিভার্সিটির পাশেই। আচ্ছা, তো আহ, এই আমরা এই 60% গোছানো ছবি আমাদের টেলিগ্রাম গ্রুপে তোমাদেরকে দেখানোর জন্য দিব, কোনো সমস্যা নাই। কারণ তোমরা তোমাদের স্টুডেন্ট, আমাদের স্টুডেন্ট আমাদের অফিস দেখবে, তো কোনো সমস্যা নাই। ঠিক আছে, তোমাদের হচ্ছে টেলিগ্রাম গ্রুপে এটা দিব। হ্যাঁ, আমি আমি হচ্ছে আজ রাতে নাও দিতে পারি, ভুলে যেতে পারি, খুব স্বাভাবিক, কারণ আমাকে রাত 10টার সময় ক্লাস, মানে 12টার দিকে শেষ করতে হবে। আবার আমি কাল সকালে বাসায় চলে যাব ঈদের ছুটিতে, মানে আজকে হচ্ছে আমার মানে অফিস থেকে ছুটি। আচ্ছা, আর হচ্ছে ঈদের পরে এসে অবশ্যই দিব, জাস্ট আমাকে একটু মনে করাই দিও। আমি যদি মনে রাখতে পারি সেটা আমি অবশ্যই দিই। আচ্ছা, আর তোমরা অ্যাডমিশনের সেশনে তোমাদের সাথে সম্পূর্ণ সময় ইনশাল্লাহ দেখা হবে, তোমরা সবাই ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাও, এটা অবশ্যই দোয়া থাকলো। ঢাকা ইউনিভার্সিটি কি টার্গেট রাখো, জাস্ট মনে রাখো ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে হবে, এই ধরনের মানসিকতা। যেহেতু তোমরা ফার্স্ট টাইমার, কেন তুমি অন্যদিকে দেখাবা? ঢাকা ইউনিভার্সিটিতে টার্গেট রাখো, ইনশাল্লাহ ঢাকা ইউনিভার্সিটিতে হবে। স্যার, আমারও একটা আবদার আছে, লাস্ট ডেতে আমাদের একটা গান শোনান প্লিজ। আমি হচ্ছে খুবই, মানে কি বলবো, একদমই দরিদ্র, মানে গান, গান, গান এই বিষয়ে, গান, গানে আমি খুবই দরিদ্র। তবে আমি জানি তোমাদের মধ্যে খুবই কেউ কেউ আছে খুব ভালো গান জানে, সে কে? চান্স পাইলে আপনাদের অফিসে আসবে ইনশাল্লাহ সবাই, মানে তোমরা চান্স পাইলে এমনিতেই আসতে পারবা, তোমাদের ইনভাইট করা হবে, যারা ভালো পজিশন করবে তারা তো মাস্ট। আর চান্স পাইলে এমনিতে আসতে পারবা। তোমাদের মধ্যে কেউ কেউ আছে যারা গান পারে খুব ভালো। আমি গান একদমই পারি না, এটা হচ্ছে আমার খুবই দুর্ভাগ্য। ইভেন কোনো গানের যদি কেউ লিরিক্স জিজ্ঞাসা করে, এই গানের লিরিক্স কি, আমি জীবনে বলতে পারবো না। ঠিক আছে, আমি জাস্ট গান শুনতেছি, ধরো আমি একটা গান শুনতেছি, ওই গানের লিরিক্স কি? হ্যাঁ, অ্যানি সব পারে। আচ্ছা, সোরাই নাসরিন অ্যানি, তুমি কি গান পারো? আচ্ছা, তুমি যদি স্বেচ্ছায় গান গাইতে চাও তাহলে গান গাইতে পারো। বাট আমি বললাম না, গান তো দূরে থাক, গানের কোনো লিরিক্সও জানি না। হ্যাঁ, ধর একটা গান গাচ্ছে, আমি ধরলাম আতিফ আসলামের একটা গান, খুবই বিখ্যাত গান, মানুষজন গায়, ওই গানের লিরিক্সটা কি তাও আমি জানি না। কারণ আমি গান অত মনোযোগ দিয়ে শুনি না কখনো। এমনিতে ধরো দু একটা গান শুনলাম, বাট মনোযোগ দিয়ে না। আচ্ছা, সোরাং নাসরিন আনি, তুমি খুবই মেধাবী স্টুডেন্ট, তুমি হচ্ছে গান স্বেচ্ছায় গাইতে চাইলে গাইতে পারো, না হলে দরকার নাই। বাট তোমাদের কাছ থেকে আবদার আছে আমার, মানে তোমরা যেমন হচ্ছে আবদার করলা, আমার আবদার হচ্ছে তোমাদের ঢাকা ইউনিভার্সিটিতে এর মধ্যে যারা আছো টপ 50-র মধ্যে পজিশন করতে হবে, টপ 50-র মধ্যে পজিশন করতে হবে। আচ্ছা, অ্যানি কোন কলেজে পড়ো? মনে নাই আমার, ফার্স্ট ক্লাসে জিজ্ঞাসা করছিলাম তোমাদের কলেজের নাম। সুরাই নাসরিন অ্যানি কোন কলেজে পড়ো? স্যার, দোয়া করবেন এসএসসি রেজাল্ট ধরে রাখতে পারি, এসএসসি চেয়ে ভালো করবা, এসএসসি চেয়ে ভালো করবা। অ্যানি কোন কলেজে, তোমার কলেজের নামটা মনে নাই আমার। আহ, লালমাটিয়া গভর্নমেন্ট মহিলা কলেজ, ও আচ্ছা, লালমাটিয়া, তার মধ্যে ঢাকার মধ্যেই তুমি। ওকে, তাহলে হচ্ছে অ্যানি, তোমার কাছ থেকে প্রত্যাশা অনেক বেশি, তুমি যেহেতু অলরাউন্ডার, ইউনিভার্সিটিতে অলরাউন্ড পারফরমেন্স লাগবে, মানে ভর্তি পরীক্ষাতে বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান তিনটাতেই রিটেন সহ অলরাউন্ড পারফরমেন্স, মানে তিনটা সেকশনই বাংলা ইংলিশ সাধারণ জ্ঞানে টপ মার্ক পেয়ে ফার্স্ট হইতে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, ফার্স্ট হওয়া লাগবে। আমি কিন্তু মানে সবসময় বলি স্টুডেন্টদেরকে ফার্স্ট হও। মানে অনেকেই আছে এটা স্বপ্নই দেখে না যে ফার্স্ট হবো আমি, আরে আল্লাহ, এত স্টুডেন্ট, এত ভালো ভালো স্টুডেন্ট, আমি কেমনে ফার্স্ট হবো? আমি বলি ভাই, স্বপ্ন তো দেখো, স্বপ্ন দেখো, ফার্স্ট হবা, ঠিক আছে? তো তোমরা স্বপ্ন দেখতে থাকো সবাই, ঠিক আছে? ওকে, এটাই লাস্ট ক্লাস, অ্যাডমিশনের ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম। আর তোমাদেরকে ঈদ মোবারক, ঈদ চলে আসছে, ঈদের আগে তো আর দেখা হবে না একাডেমিক বেসের সাথে। ঈদ মোবারক তোমাদেরকে। ওকে, তাহলে শেষ হচ্ছে, হ্যাঁ। আসসালামু আলাইকুম।